আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। কি অবস্থা তোমাদের সবার? আশা করি আমরা সবাই ভালো আছি। তা আমাদের হচ্ছে অলরেডি কিন্তু বৃত্তের উপর একটা ক্লাস হয়ে গিয়েছে এবং সেখানে আমরা বৃত্তের আদর্শ এবং সাধারণ সমীকরণ সম্পর্কে জেনেছিলাম। পাশাপাশি ওই সমীকরণগুলোর বেশ কিছু ফান্ডামেন্টাল এবং বেসিক বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছিলাম। বেশ কিছু মজার ম্যাথও করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা বৃত্তের উপরেই আলোচনা করব এবং বৃত্তের আজকে আমরা বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে আমরা আলোচনা করব যে তোমাকে যদি একটা বিন্দু দেওয়া থাকে, সেই বিন্দুটা আসলে বৃত্তটার ভিতরে আছে নাকি বাইরে আছে সেটা আমরা কিভাবে বুঝবো, তার উপর আমাদের প্রথম আলোচনা হবে। এরপরে আমরা কোনো বৃত্তের ব্যাস এবং এই ব্যাসের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব এবং তারপর সব শেষে ক্লাস শেষে এসে আমরা কি করব, আমরা হচ্ছে অক্ষদ্বয়ের যে ছেদাংশ থাকবে সেই অক্ষদ্বয়ের ছেদাংশ নিয়ে কথাবার্তা বলবো। মানে যখন একটা বৃত্ত কোনো একটা অক্ষকে ছেদ করে তখন এই ছেদাংশের দৈর্ঘ্য কিরকম হয় বা কোথায় ছেদবিন্দু পাওয়া যায়, এরকম জিনিসগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। তাহলে বন্ধুরা চলো দেরি না করে আমরা আজকের ক্লাসটা শুরু করে ফেলি। ওকে, তো দেখো প্রথমে এখানে আমাদের কাছে তিনটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, এখানে একটা সমীকরণ আছে, এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে। এখন এই তিনটা বৃত্তের সমীকরণের ক্ষেত্রে আমি যদি হচ্ছে কোনো কিছু কাজ না করে এদের সরাসরি গ্রাফ আঁকার চেষ্টা করি তাহলে কি আসবে, চলো আমরা একটু দেখি। আমরা সরাসরি গ্রাফ আঁকার ট্রাই করব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 12 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমাদের প্রথম বৃত্ত। তো চলো এটাকে আমরা দেখি। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট সার্কেল, প্রথম বৃত্ত দেখতে এরকম আসলো, ভালো কথা। এরপর আমাদের কাছে আরো দুইটা বৃত্ত আছে, তো চলো আমরা এগুলোকেও দেখি। একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 13 ইকুয়ালস টু 0। কিছু দেখাচ্ছে? কিছুই দেখাচ্ছে না। এই বৃত্তের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? ভাই আপনি তো বৃত্তের সমীকরণ লিখছেন, তাহলে যেই সমীকরণটা লিখছেন সেটা কি আসলে ভুল লিখছেন? ভুল লিখছি না সঠিক লিখছি সেটা আমরা আরেকটু পরে জানবো। চলো আমাদের শেষে যেটা আছে সেটাও আমরা একটু দেখে ফেলি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 14 ইকুয়ালস টু 0। এই বৃত্তেরও কোথাও কোনো খোঁজ নেই। তোমাদের মনে হতে পারে ভাইয়া বৃত্তটা হয়তো অন্য কোথাও আছে, আপনার গ্রাফ পেপারে খুঁজেন ভালো মতো। না, বৃত্তটা আসলে কোথাও নেই, গ্রাফ পেপারের কোথাও এই বৃত্তটা নেই। একমাত্র প্রথম যে বৃত্তটা আছে সেই বৃত্তটাকে গ্রাফ পেপারে তুমি এরকম ভাবে খুঁজে পাবা। বাকি যে দুইটা বৃত্ত আছে সেই দুইটা বৃত্তকে তুমি গ্রাফ পেপারে আসলে ঠিকঠাক খুঁজে পাবা না। 2 নম্বর বৃত্তটা গ্রাফ পেপারে তুমি খুঁজে পেলেও পেতে পারো, সেক্ষেত্রে খুবই ছোট্ট একটা জিনিস দেখাবে যেটা তোমাদের চোখে ধরাও পড়বে না। তো এই জন্য আমাদের এখানে ডেসমোসের এখানে এটা একেবারেই দেখাচ্ছে না। আচ্ছা, তাহলে এখানে আসলে কি হচ্ছে ভাইয়া? চলো আমরা আবার আমাদের ম্যাথে ফেরত চাই, কি হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমত আমরা হচ্ছে চলো এই যে বৃত্তটা আছে এই বৃত্তটার ব্যাসার্ধ বের করার চেষ্টা করি। রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস 3, তাই না? তাহলে কত হবে? এখানে তো জি এর ভ্যালু কত, -2, -2 স্কোয়ার প্লাস হচ্ছে -3 স্কোয়ার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে -12। তাহলে দেখো এখানে আমাদের কাছে আসতেছে 4 আর এখানে আসতেছে কত, 9। 4 আর 9 13, তাহলে রুট ওভার 13 মাইনাস 12 কত আসলো? 1। রুট ওভার 1 মানে কি, জাস্ট 1। তাহলে আমাদের এই প্রথম বৃত্তের ব্যাসার্ধ আসলো হচ্ছে 1। ওকে, ভালো কথা। এরপর আমাদের দ্বিতীয় বৃত্ত। চলো আমরা আমাদের এই দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ বের করার চেষ্টা করি। দেখো এখানে জি আর এফ এর ভ্যালু কিন্তু সেম, তিনটা বৃত্তে জি আর এফ এর ভ্যালু সেম, জাস্ট সি এর ভ্যালুগুলোতে চেঞ্জ আসছে। একটাতে সি এর ভ্যালু 12, একটাতে সি এর ভ্যালু 13, একটাতে সি এর ভ্যালু 14। জি আর এফ তিনটা বৃত্তের ক্ষেত্রেই সেম। আচ্ছা, তাহলে আমাদের এই যে দ্বিতীয় বৃত্ত সেটার ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ কত আসবে? আসবে হচ্ছে জি আর এফ যেহেতু সেম, এদের স্কোয়ার করে যে যোগ করবা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, সেটাও সেমই থাকবে, তাই না? আচ্ছা, তার আমাদের দ্বিতীয় বৃত্তে ব্যাসার্ধ আসতেছে রুট ওভার 13 মাইনাস সি, তো এখানে তো সি হচ্ছে কি আমাদের 13, তাহলে আলটিমেটলি ব্যাসার্ধ দাঁড়াচ্ছে কত, 0। তার মানে আমাদের দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ নেই, 0 হয়ে গেছে। যেহেতু ব্যাসার্ধই নাই, এরকম কোনো বৃত্ত কি আদৌ দেখা পসিবল, চোখে দেখা সম্ভব? উত্তর হচ্ছে না ভাই, চোখে দেখা সম্ভব না। আচ্ছা, এরপরে দেখো লাস্টেরটা, 3 নম্বরটা। 3 নম্বরটার ক্ষেত্রে কি হচ্ছে? আমরা যদি 3 নম্বরটার ব্যাসার্ধ বের করার চেষ্টা করি আমাদের কাছে যেটা আসবে সেটা হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তো 13 আর মাইনাস হচ্ছে সি, সি এর ভ্যালু 3 নম্বরটাতে 14, তাহলে চলে আসতেছে হচ্ছে রুট ওভার -1। বন্ধুরা, আমরা হচ্ছে যেই সকল গ্রাফ পেপার নিয়ে কাজ করি সাধারণত সেগুলোতে আমরা কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার ব্যবহার করি, তাই না? কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা একটা বাস্তব ব্যবস্থা এবং এই ব্যবস্থায় সাধারণত আমরা বাস্তব জিনিসগুলোকে দেখি, বাস্তব সংখ্যা ব্যবহার করি। এখানে আমরা কোনো অবাস্তব সংখ্যা ব্যবহার করি না। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের
তৃতীয় বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ চলে আসতেছে √/-1। ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না, যেটা আসে সেটা আসে বাস্তব না, সেটা আসে অবাস্তব। তো যেহেতু ব্যাসার্ধটা অবাস্তব হয়ে গেছে, অবশ্যই তুমি একে বাস্তব কোনো লেখচিত্রে দেখতে পাবা না, এটাই স্বাভাবিক, তাই না? এই জন্য হচ্ছে আমাদের 2 নাম্বারটার ব্যাসার্ধ 0, এই জন্য দেখা যাচ্ছে না। আর 3 নাম্বারটার ব্যাসার্ধ কি ছিল? অবাস্তব, এই জন্য তাকেও দেখা যাচ্ছে না। একমাত্র প্রথমটারই বাস্তব এবং অশূন্য একটা ব্যাসার্ধ ছিল, এই জন্য তাকে আমরা ঠিকঠাক দেখতে পেয়েছি। আচ্ছা, তাহলে আমাদের কাহিনী আসলে কোথায় হচ্ছে? আমাদের কাহিনীটা ঘটতেছে হচ্ছে এই রুটের ভিতরের জিনিসটার উপর ডিপেন্ড করে। রুটের ভিতরের জিনিসটা যদি হচ্ছে সুন্দর আসে, বাস্তব আসে, পজিটিভ আসে, ধনাত্মক আসে, তাহলে আমি একটা ভালো একটা বাস্তব ব্যাসার্ধ পাই। রুটের ভিতরের জিনিসটা যদি কোনো কারণে 0 হয়ে যায়, আমার ব্যাসার্ধ হয়ে যায় 0। রুটের ভিতরের জিনিসটা যদি কোনো কারণে নেগেটিভ হয়ে যায়, ঋণাত্মক হয়ে যায়, আমার ব্যাসার্ধ আসে অবাস্তব। তাহলে রুটের ভিতরে যে জিনিসটা আছে, জিনিসটা কি? রুটের ভিতরের জিনিসটা হচ্ছে ব্যাসার্ধ বের করার ক্ষেত্রে g² + f² - c। এই জিনিসটার উপরই আমাদের সবকিছু ডিপেন্ড করতেছে। এই জিনিসটা কেমন হবে তার উপর ভিত্তি করে বৃত্তের ধরন কিরকম হবে সেটা ডিপেন্ড করে। তাহলে চলো আমরা তাহলে এই জিনিসের উপর ডিপেন্ড করে বৃত্তের শ্রেণীবিভাগ করে ফেলি। বৃত্ত কিরকম হইতে পারে? বৃত্ত 3 রকম হইতে পারে। একটা হচ্ছে যদি g² + f² - c > 0 হয়, মানে আমাদের এই প্রথম ক্ষেত্রের মতো, সেক্ষেত্রে যেহেতু রুটের ভিতরে > 0 ধনাত্মক দিচ্ছ, ভালো একটা ব্যাসার্ধ পাবা, বাস্তব একটা বৃত্ত পাবা। তার মানে এই g² + f² - c এই হিসাবটা যদি > 0 হয়, আমি একটা বাস্তব বৃত্ত পাবো। বাস্তব বৃত্ত। বাস্তব বৃত্ত বলতে যে বৃত্তটা অ্যাকচুয়ালি আমরা গ্রাফ পেপারে দেখতে পাবো, যেরকম আমরা ডেসমোসে দেখতে পেয়েছিলাম। আচ্ছা, এরপরে এটা তো আমাদের প্রথম কাহিনী গেল। এরপরে যদি হচ্ছে আমাদের দ্বিতীয় কাহিনীগুলো, এক ক্ষেত্রে হইতে পারে যে না g² + f² - c = 0 হয়ে গেছে, তখন তোমার ব্যাসার্ধ 0 আসবে। আচ্ছা, কোন একটা বৃত্তের ব্যাসার্ধ 0 এর মানেটা আসলে কি? তোমরাই বলো। একটা বৃত্ত আঁকলাম আমি, যেই বৃত্তটার ব্যাসার্ধ 0। বৃত্ত আঁকতে হলে আমার 2টি জিনিস লাগে, লাগে কেন্দ্র আর লাগে হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে ভাই আমি এখানে সবার আগে একটা কেন্দ্র দিলাম, এই দিলাম আমি কেন্দ্র, ঠিক আছে? একটা আমি কেন্দ্র দিছি। এখন আমি বলতেছি এটার ব্যাসার্ধ 0। ব্যাসার্ধ 0 মানে কি? আমরা কি করব? আমরা হচ্ছে এই বিন্দুকে কেন্দ্র করে ব্যাসার্ধের সমান দূরত্ব রেখে অনেকগুলো বিন্দু নিব। এখন ব্যাসার্ধ যদি 0ই হয়, তার মানে তো এই বিন্দু থেকে ওই অনেকগুলো বিন্দুর দূরত্ব নাই। দূরত্ব সেম, এবং সেটা কি 0। তাহলে ওই অনেকগুলো বিন্দু আর এই বিন্দুটা কি একই বিন্দু না? 2টা বিন্দুর দূরত্ব যদি 0 হয়, তার মানে 2টা বিন্দু কি সেম বিন্দু। তার মানে বৃত্তের পরিধির উপরে যে বিন্দুগুলো আছে, সেই বিন্দুগুলো যারা ব্যাসার্ধের সমপরিমাণ দূরত্বে থাকে, এই ক্ষেত্রে তারা আছে 0 পরিমাণ দূরত্বে। 0 পরিমাণ দূরত্বে থাকতেছে, তার মানে কি ওই বিন্দুগুলো, পরিধির বিন্দুগুলো আসলে আমাদের এই কেন্দ্রটা নিজেই। তাহলে আমি এখানে কি পাচ্ছি? একটা বিন্দু পাচ্ছি, যেই বিন্দুটা আমাদের বৃত্ত হিসেবে কাজ করতেছে। তো আমরা তো আসলে এখানে এরকম একটা ডট দিয়ে বললাম যেটা বিন্দু, বাট বিন্দু কি খালি চোখে দেখা যায়? না, বিন্দু দেখা পসিবল না। এইজন্যই ডেসমোসে দেখা যাচ্ছিল না। তো আমরা দেখানোর জন্য, বোঝানোর জন্য এখানে একটা ডট দিয়ে রাখছি। তাহলে এই যে একটা ডট দিছি, এটা আমাদের একটা বৃত্ত হইছে, যেই বৃত্তের ব্যাসার্ধ 0। এই ধরনের বৃত্তকে বলা হয় বিন্দু বৃত্ত। কি বলা হয় এটাকে? বিন্দু বৃত্ত। তাহলে ব্যাসার্ধ 0 হইলে, ব্যাসার্ধ 0 কখন হবে? যখন g² + f² - c = 0। এরকম হইলে আমি কি পাবো? আমি পাবো বিন্দু বৃত্ত। আচ্ছা, একটা জিনিস দেখো, g² + f² - c = 0 হইলে আমরা কিন্তু এখানে সুন্দর একটা জিনিস পাই। সেটা হচ্ছে কি, এখান থেকে আমরা লিখতে পারি g² + f² = c। তাহলে বিন্দুবৃত্তের ক্ষেত্রে শর্তটা কি? g² + f² - c = 0। বা আরেকটু সুন্দরভাবে লেখা যায় কি, যে আমাদের যে ধ্রুবক পদটা হবে বৃত্তের ক্ষেত্রে, বৃত্তের আদর্শ সমীকরণ, সরি সাধারণ সমীকরণ, বৃত্তের যে সাধারণ সমীকরণটা আছে, সাধারণ সমীকরণের যে ধ্রুবক পদটা হবে, আমি একটু লিখে ফেলি এই জায়গাতে। সাধারণ সমীকরণ কি? x², আমরা তো গত ক্লাসেই শিখেছিলাম, তাই না? x² + y² + 2gx + 2fy + c = 0। এই যে এখানে c দেওয়া আছে, এই c এর বদলে আমি কি লিখব? g² + f²। তাহলে আমাদের সমীকরণটা কেমন দাঁড়ায়? x² + y² + 2gx + 2fy + g² + f² = 0। এটা হচ্ছে কি? এটা একটা বিন্দুবৃত্তের সমীকরণ। ওকে? আচ্ছা, তো এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে ম্যাথ করতে গেলে। ভাই আমি এখানে একটু হালকা করে লিখে রাখলাম।
তো এটা ছিল আমাদের বিন্দুবৃত্তের হিসাব। বিন্দুবৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ 0 আসবে। এরপর হচ্ছে আমাদের একদম শেষে যখন এই g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c এটার ভ্যালু চলে আসে কি লেস দেন 0, g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c লেস দেন 0, এক্ষেত্রে আমি কি পাবো? এক্ষেত্রে আমি আসলে কোনো বাস্তব বৃত্ত পাবো না। তাহলে কোনো বাস্তব বৃত্ত পাওয়া যাবে না। ঠিক আছে, কোনো ধরনের বাস্তব বৃত্ত আমরা এক্ষেত্রে পাবো না। তো হোপফুলি হচ্ছে আমরা সবাই ধারণাগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তো চলো আমরা হচ্ছে এগুলো ইউজ করে কিছু সুন্দর সুন্দর ম্যাথ সলভ করি। আমাদের ফার্স্ট ম্যাথ কি বলতেছে, সি এর মান কত হলে, সি এর মান, সি এর মান নিয়ে আমাদের ভাবতে হবে। সি এর মান কত হলে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x মাইনাস 6y প্লাস সি ইকুয়ালস টু 0, বৃত্তটি একটি বিন্দু বৃত্ত হবে। কি হবে? সে একটা বিন্দু বৃত্ত হবে। আচ্ছা, আমরা যদি হচ্ছে আমাদের এই যে জিনিসটা দেওয়া আছে বৃত্তের সমীকরণ সেটার দিকে তাকাই, আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে এখানে আমাদের জি এর ভ্যালু হচ্ছে এক্স এর সহগ বাই 2, এক্স এর সহগ তো 2g তাই না, তাহলে কত, জি এর ভ্যালু হচ্ছে আমাদের 4, আর আমাদের যেটা হচ্ছে ইসের ভ্যালু এফ এর ভ্যালু সেটা হচ্ছে কত -3, ওয়াই এর সহগ বাই 2 তাই না, কারণ এখানে তো 2f(y) আছে। আমরা কিন্তু জি আর এফ নিয়ে কথা বলতেছি, কেন্দ্রে থাকে -g -f, আমরা যেন কনফিউজড না হই। কি নিয়ে কথা বলতেছি? জি আর এফ, কেন্দ্রে কি থাকে -g -f, হ্যাঁ, ভুলে যেন না যায়, অনেকবার কিন্তু সাবধান করেছিলাম তাই না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি আমাদের সি এর ভ্যালু কত হবে। সি এর ভ্যালু হবে বিন্দুবৃত্তের ক্ষেত্রে আমরা মাত্র দেখলাম জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তার মানে কত আসবে? আসবে হচ্ছে আমাদের 4 স্কোয়ার মানে 16, আর তার সাথে হচ্ছে আমাদের এফ স্কোয়ার মানে কত 9, তাহলে আসতেছে হচ্ছে আমাদের আনসার 25। তাহলে সি এর মান যদি 25 হয়, এই বৃত্তটার ক্ষেত্রে ব্যাসার্ধ চলে আসবে 0, মানে আমরা একটা বিন্দু বৃত্ত পাবো। তাহলে আনসার হবে কি বি নম্বর অপশনে থাকা 25। ওকে, তো আশা করি সবাই ক্লিয়ার হয়েছি। চলো তাহলে আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে আমাকে কি বলতেছে? নেক্সট ম্যাথে আমাকে বলা হচ্ছে যে এই যে আমাদের এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা কোনো বাস্তব বৃত্ত সূচিত করে না, এটা আমাকে দেখাইতে হবে। আচ্ছা, তো খুবই সিম্পল একটা প্রবলেম, আমাকে আসলে দেখাইতে হবে যে এখানে আমি যদি ব্যাসার্ধ বের করতে চাই সেক্ষেত্রে রুটের ভিতরে একটা নেগেটিভ সংখ্যা চলে আসতেছে, ওইটা দেখাইলে আমাদের কাজ হয়ে যাবে। তো চলো আমরা হচ্ছে এখান থেকে ব্যাসার্ধ বের করার ট্রাই করি। ব্যাসার্ধ সমান সমান রুট ওভার জি স্কোয়ার, জি এর ভ্যালু এখানে কত 2, সো 2 স্কোয়ার প্লাস এফ এর ভ্যালু কত -3, তো -3 স্কোয়ার মাইনাস হচ্ছে কত সি, তাহলে এখানে আসতেছে হচ্ছে আমাদের কাছে কি চলে আসলো, 2 স্কোয়ার তো হচ্ছে 4, এখানে আসলো হচ্ছে আমাদের 9, এখানে আসলো -70, 4 9 13, 13 -17 -4, তাহলে এখানে আসতেছে রুট ওভার -4। তাহলে আমাদের যেহেতু ব্যাসার্ধ অবাস্তব চলে আসছে, বাস্তব বৃত্ত আসবে না, বাস্তব কোনো বৃত্ত কিন্তু আমি পাবো না। তাহলে এটা কি দেখানো হয়ে গেল, খুবই ইজি। ওকে, সো হোপফুলি হচ্ছে আমাদের যে এই যে বিন্দু সংক্রান্ত যে ধারণাগুলো, সরি আমাদের ব্যাসার্ধ সংক্রান্ত যে ধারণাগুলো, বৃত্তের শ্রেণী বিভাগগুলো, সেগুলো আশা করি ক্লিয়ার হয়েছি। তো চলো আমরা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ দেখে ফেলি। ওকে, তো এই ম্যাথটা বেশ ইন্টারেস্টিং। কি বলা হচ্ছে, এটা বেসিক একটা ম্যাথ, ফান্ডামেন্টাল একটা ম্যাথ। আমাদের এখানে বলা হচ্ছে যে 154 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট। তো এটা আমাদের প্রথম তথ্য যে আমাদের ক্ষেত্রফল কত, 154 বর্গ একক। ওকে, এরপরে বলতেছে এই বৃত্তের ব্যাসদ্বয় এত এবং এত। এই বৃত্তের ব্যাসগুলো কত? একটা ব্যাস হচ্ছে 2x - 3y = 5, আর আরেকটা ব্যাস হচ্ছে 3x - 4y = 7। এই দুইটা ব্যাসের সমীকরণ দেওয়া আছে, ফলে বৃত্তের সমীকরণ নির্ণয় করা। আচ্ছা, এটা কিন্তু খুবই সহজ। কিভাবে খুবই সহজ? দেখো ভাইয়া, আমাদের কাছে যেহেতু বৃত্তের ব্যাসটা দেওয়া আছে, দুইটা ব্যাস দেওয়া আছে, আমরা জানি বৃত্তের ব্যাসদ্বয় পরস্পরকে কেন্দ্রে ছেদ করে। তার মানে আমি যদি হচ্ছে এই দুইটা সরল রেখার ছেদবিন্দু বের করি, আমি কিন্তু খুবই ইজিলি কি করতে পারবো, খুবই ইজিলি হচ্ছে কেন্দ্র বের করে ফেলতে পারবো, কারণ ওই ছেদবিন্দুটাই কি হবে, বৃত্তের কেন্দ্র হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা চলো কেন্দ্র বের করি, এদেরকে সমাধান করি, ক্যালকুলেটর দিয়ে করা যাবে। আমরা হচ্ছে একটু ইকুয়েশন মোডে গিয়ে, হোপফুলি আমরা সবাই ক্যালকুলেটর ইউজ করতে জানি। আচ্ছা, তাহলে আমাদের কেন্দ্র চলে আসতেছে হচ্ছে এই দুইটা থেকে সমাধান করে আমাদের কেন্দ্র চলে আসলো হচ্ছে কেন্দ্র এইচ, কে
চলে আসলো হচ্ছে কত 1, -1। ওকে, সো আমরা হচ্ছে কেন্দ্রটাকে বের করে ফেললাম। কেন্দ্র বের করা হয়ে গেছে। এখন আমাদের কোনো একটা বৃত্তের সমীকরণ বের করার জন্য আদর্শ হোক বা সাধারণ হোক আমাদের কেন্দ্র দরকার হয়। তো আদর্শ সমীকরণ হলে ব্যাসার্ধ লাগে, আর যদি হচ্ছে আমাদের সাধারণ সমীকরণ হয় সেক্ষেত্রে সি এর মান বা ধ্রুবক পদের মান জানতে হয়। তাহলে এখন যেহেতু আমরা কেন্দ্র জেনে ফেলছি, আমি যদি ব্যাসার্ধ বের করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো ব্যাসার্ধ কার কাছে আছে? ব্যাসার্ধ কিন্তু এই জায়গাতে আছে। কোথায় আছে ব্যাসার্ধ? এই যে এইখানে। সো আমাদেরকে বলা হচ্ছে কি, যে এই যে বৃত্তটা নিয়ে কথা বলবো আমরা, সেই বৃত্তটার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে 154 বর্গ একক, তাই তো? আচ্ছা, তো বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল তো হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার ইকুয়ালস টু কত? 154। আচ্ছা, তো আমাদের এখানে সমীকরণগুলো তো হচ্ছে খুব সুন্দরভাবে দেওয়া আছে, যদি আমরা না নাও দেখাইতে পারবো। মানে বুঝতে পারতেছো, যেহেতু পাই আছে এখানে, আর এর ভ্যালুটা কিন্তু আমার সুন্দর আসবে না, দশমিকে আসবে। তাহলে আর এর ভ্যালু দশমিকে আসলে আমাদের সমীকরণও একটা দশমিক সহগ থাকা উচিত, কিন্তু কোনো সমীকরণে দশমিক সহগ দেওয়া নাই। আচ্ছা, এক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলোতে, আবারও বললাম, এখানে নাম দাগানোর অপশন আছে, আমরা এটা চাইলে দেখাইতে পারি, বাট আমরা একটু ভেবে দেখি যে এখানে আসলে সঠিক উত্তর আছে কিনা। অনেক সময় দেখা যায় ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলোতে, এটা ভার্সিটিতে বেশি হয়, এখানে ক্যালকুলেটর ইউজ করা যায় না, মুখে মুখে তোমাকে সব হিসাব করতে হয়। তো সেখানে দেখা যায় যে অনেক সময় আমাদের এই পাইয়ের ভ্যালুটাকে 22/7 ধরে, পাইয়ের ভ্যালুকে 22/7 ধরে হিসাব করা হয় পাইয়ের ভ্যালুটাকে। তো আমরা যদি এখানে পাইয়ের ভ্যালু 22/7 ধরে, আমাদের কি সুবিধা হবে কোনো? আমি একটু চেষ্টা করে দেখি তো, অঙ্কটা কি তখন মিলবে? আচ্ছা হ্যাঁ, মিলবে। তো এখানে আসলে ওরা পাইয়ের ভ্যালু 22/7 ধরে করছে। ঠিক আছে, এরকম অঙ্ক সাধারণত দেয় না ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, বাট স্টিল আমরা একটু জেনে রাখলাম যে অঙ্কটা আসলে ভুল না। এখানে তুমি চাইলে আবারও বলি, নান দাগাইতে পারো, তুমি পায়ের অ্যাকচুয়াল ভ্যালু ইউজ করে নান দাগাইতে পারো। হ্যাঁ, বাট যেহেতু এখানে আমাদের কাছে পায়ের ভ্যালু 22/7 ধরলে একটা আনসার আসার সম্ভাবনা আছে, তাহলে আমরা চলো সেই প্রসেসই আগে। আচ্ছা, তাহলে পায়ের ভ্যালু যদি আমি 22/7 বসায় দিই, আমাদের এখানে আসে কি? আমাদের আর স্কোয়ার চলে আসে হচ্ছে 7। আর স্কোয়ার আসে হচ্ছে 154 ইন্টু 1/পাই। তার মানে কি 1/পাই মানে হচ্ছে 7/22। সেখান থেকে আসে হচ্ছে 49, 49। তাহলে অতএব আমাদের ব্যাসার্ধ আর আসে কত? ব্যাসার্ধ আর এর মান আসে হচ্ছে 7। তাহলে আমরা হচ্ছে ব্যাসার্ধ জানি, কেন্দ্র জানি। আমরা এখন চাইলে কি করতে পারি? আমরা এখন চাইলে কিন্তু খুবই ইজিলি আমাদের বৃত্তের যেই আদর্শ সমীকরণ সেটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে বৃত্তের আদর্শ সমীকরণটা কি? বৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এইচ। তাহলে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে, ওয়াই মাইনাস -1। তাহলে হবে কি ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ব্যাসার্ধ স্কোয়ার, তার মানে 7 স্কোয়ার। এবার আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমি এটাকে বিস্তার করে ফেলবো, কারণ আমাদের এখানে আনসার দেওয়া আছে সাধারণ ফরম্যাটের কাছাকাছি একটা আনসার, মানে এখানে কোনো কম্প্যাক্ট জিনিসপত্র নাই, বিস্তার করে ফেলছে, ফর্মুলাগুলোর বিস্তার করে ফেলছে, এই অবস্থায় আনসার দেওয়া আছে। সো আমাদের এখানে বিস্তার করে ফেলতে হবে। তাহলে আসবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 49। তাহলে আমি যদি হচ্ছে একটু সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y, আর আমাদের হচ্ছে এখানে আছে 1 আর 1 2, আর যদি সাইড চেঞ্জ করে ওই পাশে যায় তাহলে হয়ে যাবে কি -2। তাহলে 49 মাইনাস 2, 49 মাইনাস মানে জাস্ট 47। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y ইকুয়ালস টু 47। এই যে দেখো ভাই, বলছিলাম মনে হয় আনসার আছে, এই যে দেখছো। তুমি যদি পায়ের ভ্যালু 22/7 ধরো, তাহলে কিন্তু এই যে আমাদের এই সি নাম্বারটা কারেক্ট আনসার চলে আসে। ঠিক আছে, ওকে। তাহলে হোপফুলি হচ্ছে আমরা সবাই ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পারলাম। তো চলো তাহলে আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট কোশ্চেন, বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তো আমরা অনেকেই হচ্ছে এটা হয়তো সামনে গেলে পড়বো, বাট আমরা যেটা করি সেটা দেখা যায় যে আমরা এটার বেসিক যে কারণটা সেটা বোঝার চেষ্টা করি না। তো আমরা চলো এটাকে একটু বুঝি, একটু ভাবি। কোন একটা বিন্দু এ বৃত্তের ভিতরে আছে, তাহলে অবশ্যই এদের যে দূরত্ব, কেন্দ্র থেকে আমাদের এই বিন্দুটার যে দূরত্ব ডি ও এ, এই বিন্দুর কেন্দ্র ও থেকে দূরত্ব কি ও এ, ধরলাম সে ও এ হচ্ছে ডি এর সমান, তাহলে এই দূরত্ব ডি অবশ্যই ব্যাসার্ধ থেকে ছোট হবে, তাই না? যেহেতু এই বিন্দুটা
আমাদের বৃত্তের ভিতরে অবস্থিত এই বিন্দুর কেন্দ্র থেকে দূরত্ব ডি ব্যাসার্ধ আর থেকে কি হবে, ছোট হবে। ক্লিয়ার এজ ডে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে আগে একটু এগুলো নিয়ে লিখে রাখি কিছু কথা, যে আমাদের ডি ইজ লেস দেন আর। তাহলে ডি যদি লেস দেন আর হয়, অবশ্যই ডি স্কোয়ার লেস দেন আর স্কোয়ার হবে। অ্যান্ড সেখান থেকে আমি বলতে পারি কি, যে ডি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সেটা অবশ্যই কি হবে, লেস দেন 0 হবে। এই ইনফরমেশনটা আমাদের কিছুক্ষণের ভিতরেই কাজে লাগবে। ঠিক আছে, সবাই একটু ধৈর্য ধরে, আমাদের এটা কাজে লাগবে, ওটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এখন আমি একটু ও এ দূরত্বটাকে নিয়ে ভাবতে চাই। ও এ, ঠিক আছে, দেখো ও এ সমান সমান হচ্ছে ডি, তাই না? ও এ সমান সমান ডি। আচ্ছা, তো ও এ দূরত্বটা আমরা যদি হচ্ছে 9-10 এর নিয়ম অনুযায়ী দুটো বিন্দুর দূরত্বের যে ফর্মুলা, সেটা যদি আমি অ্যাপ্লাই করি, আমার কাছে কি আসবে? আসবে হচ্ছে রুট ওভার x1 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সো x1 প্লাস জি হোল স্কোয়ার প্লাস y1 প্লাস এফ হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ডি স্কোয়ার। তো বোথ সাইডে স্কোয়ার করে ফেলি, আর ভিতরের যে ফর্মুলাগুলো সেগুলোকে আমরা ভেঙে ফেলি, বিস্তার করে ফেলি। তাহলে আসবে কি? আসবে x1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস জি স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2f(y1) প্লাস f স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার। আচ্ছা, একটু সাজিয়ে লিখি, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2f(y1) প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার। আচ্ছা, এই জিনিসটার দিকে আমরা একটু তাকাবো, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। দেখো আমাদের কাছে যে বৃত্তটা আছে, এই বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়ালস টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। বোথ সাইডে স্কোয়ার করলে হয়ে যাবে আর স্কোয়ার ইকুয়ালস টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই না? আচ্ছা, এখন আমি যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের ভ্যালু বের করি, কত আসবে আমার কাছে? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এটা চলে আসবে হচ্ছে আমার কাছে খুবই সহজে আর স্কোয়ার প্লাস সি। তাহলে এই যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের ভ্যালুটা আছে, সেটা আমরা এই জায়গাতে এবার বসিয়ে দিব। চলো, তাহলে চলো আমরা আরেক লাইন লিখে ফেলি, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2f(y1) প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের বদলে আমরা কি লিখবো? আর স্কোয়ার প্লাস সি ইকুয়ালস টু কত? ডি স্কোয়ার। ওকে, আরেকবার লিখে ফেলি, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2f(y1) প্লাস সি ইকুয়ালস টু ডি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আচ্ছা, এবার আমরা দুইটা জিনিসের দিকে আলোকপাত করবো আলাদা আলাদাভাবে। ফার্স্ট অফ অল এই পার্টটুকু, ওকে? আচ্ছা, দেখো আমাদের বৃত্তের যেই সাধারণ সমীকরণ আছে, বৃত্তের যে সাধারণ সমীকরণ, সেটার চেহারা কিরকম? এই বৃত্তটারই সাধারণ সমীকরণের চেহারা কিরকম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এই বৃত্তটারই সাধারণ সমীকরণ দেখতে এরকম। দেখো এই বৃত্তটার এই যে পার্টটুকু আছে, এটাকে আমরা একটা ফাংশন হিসেবে ভাবতে পারি। এই পার্টটুকুকে আমি একটা ফাংশন হিসেবে ভাবতে পারি। লেফট হ্যান্ড সাইডে যে আছে সেটাকে আমি কি হতে পারি? এটা একটা ফাংশন। তবে এখানে এক্স আর ওয়াই দুইটা চলকই আছে, সো এটাকে আমি বলি যে এটা হচ্ছে এক্স আর ওয়াই উভয় চলকের একটা ফাংশন। এটার নাম দিলাম আমি এস দিয়ে, যে এস অফ এক্স কমা ওয়াই। কোন পার্টটুকু? লেফট হ্যান্ড সাইডে যে পার্টটুকু আছে সেটা। এই এস অফ এক্স কমা ওয়াই, এই ফাংশনটা যখন 0 হয়, মানে এস অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 0, এটা হয়ে যায় তখন একটা সমীকরণ। তাহলে বৃত্তের সমীকরণ কি? এস অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 0। এস অফ এক্স কমা ওয়াই এর পরিচয় কি? এটা এক্স আর ওয়াই সমন্বিত একটা ফাংশন। ফাংশনটা কিরকম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। ওকে, আচ্ছা, এই জিনিসটা আমি একটা নাম দিলাম, এটা একটা ফাংশন এস অফ এক্স কমা ওয়াই, আমরা হচ্ছে পরিচয় পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো আমি যদি ওই ফাংশনে এবার এক্স আর ওয়াই এর বদলে
মানে এক্স এর মান যদি x1 বসাই আর y এর মান যদি y1 বসাই আমি কি এটা পাবো না? খেয়াল করে দেখো, x এর মান বসাইলাম আমি x1 আর y এর মান বসাইলাম আমি y1, আমি কি এই জিনিসটা যে লিখে রাখছি এই জিনিসটাই পাবো না? ওই ফাংশনটাতে তুমি x এর মান x1 বসাও আর y এর মান y1 বসাও, এই জিনিসটা পেয়ে যাবো না? লেফট হ্যান্ড সাইডে যে জিনিসটা আছে সেটা। আচ্ছা, পেয়ে যাবো ভাইয়া। ওকে, ভালো কথা। এরপর আমি একটু এদিকে তাকাবো, এই সমীকরণটার, এই যে সমীকরণটা নিয়ে আমরা কাজ করতেছি এই সমীকরণটার লেফট হ্যান্ড সাইড নিয়ে তো আমরা দেখলাম যে এটা আসলে কি আমাদের যে বৃত্ত সংক্রান্ত ফাংশনটা আছে সেই ফাংশনে আমি যখন এক্স এর ভ্যালু x1 এবং y এর ভ্যালু y1 বসাই তখন হচ্ছে আমাদের এই স্টেটমেন্টটার লেফট হ্যান্ড সাইডের পার্টটুকুকে পাওয়া যায়। এবার আমি রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাবো। রাইট হ্যান্ড সাইডের ভ্যালু আমরা এখানে কি লিখে রাখছি? এটার মান লেস দেন 0। এই জিনিসটার মান কি? এই জিনিসটার মান হচ্ছে আমাদের লেস দেন 0। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে বৃত্তের ফাংশনে x এর বদলে x1 আর y এর বদলে y1 বসালে যা পাওয়া যাবে সেটা, আর রাইট হ্যান্ড সাইডে যে জিনিসটা আছে সেটার ভ্যালু লেস দেন 0। এই দুইটা জিনিস থেকে আমি একটা সিদ্ধান্তে আসতে পারি না? কি সিদ্ধান্তে আসবেন ভাইয়া? এই দুইটা জিনিস থেকে আমি সিদ্ধান্তে আসি যে কোনো একটা বিন্দু যদি হচ্ছে বৃত্তের ভিতরে থাকে সেই বিন্দুটাকে আমি যদি বৃত্তের ফাংশনে বসাই, বৃত্তের সমীকরণের এই এস অফ এক্স কমা ওয়াই এই ফাংশনে বসাই, দেখা যাবে যে এই ফাংশনটার মান আসতেছে লেস দেন 0। ধরো আমাদের কাছে, আচ্ছা আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সাম্পলে পরে যাব, বা চাইলে আমরা এখনই দেখতে পারি একটা এক্সাম্পল, আমরা এখনই দেখতে পারি। যেমন ধরো এখানে আমাদের কাছে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, আমরা এখনই প্রমাণ দেখি। আমরা সাধারণত সাথে সাথে কোনো একটা ম্যাথ করার সাথে সাথে প্রমাণ দেখতে ভালোবাসি, তাই না? এখানে একটা ম্যাথ দেওয়া আছে আমাদের কাছে, এখনই দেখে ফেলি। তো দেখো আমাদের এখানে বলা হচ্ছে কি যে এই যে একটা বৃত্ত দেওয়া আছে, প্রথমত আমরা এখান থেকে আগে একটু বৃত্তের যে ফাংশনটা সেটাকে বের করে নিয়ে আসি। খুবই সহজ। বৃত্তের ফাংশনটা বের করার জন্য তোমাকে সাধারণ সমীকরণ বের করতে হবে এবং সাধারণ সমীকরণের লেফট হ্যান্ড সাইডে যা থাকবে পুরোটাই বৃত্তের ওই ফাংশনটা। তাহলে এস অফ এক্স কমা ওয়াই কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5y প্লাস 7। অবশ্যই অবশ্যই এটা সাধারণ অবস্থার সমীকরণ হইতে হবে। আচ্ছা, এরপরে দেখো আমি চিত্র দেখে বুঝতে পারতেছি যে 3,2 যেই বিন্দুটা, এই হচ্ছে আমাদের 3,2 বিন্দুটা, এই 3,2 বিন্দুটা বৃত্তের ভিতরে আছে। তাহলে এবার একটা কাজ করো, তুমি এই ফাংশনে x এর মান 3 আর y এর মান 2 বসায় দাও, দেখো তো কত হয়। চলো আমরা নগদে প্রুফ দেখি। x এর মান 3 বসাইলে আসে 9, এখানে আসতেছে হচ্ছে 4, এখানে আসতেছে হচ্ছে মাইনাস 4x, তাহলে 4 × 3 12, এখানে আসতেছে হচ্ছে মাইনাস 5y তাহলে 10, আর এখানে আসতেছে হচ্ছে প্লাস 7, তাহলে আসতেছে কত? দেখো নেগেটিভ আসবে, দেখো 9 4 13, 13 মাইনাস 12 1, 9 4 13, 13 মাইনাস 12 1, 1 মাইনাস 10 হচ্ছে মাইনাস 9, মাইনাস 9 প্লাস 7 কত? মাইনাস, আচ্ছা ভাই মুখোমুখি হিসাব করলাম বাট প্রবলেম মাইনাস 2ই আসবে। তো জিনিসটার ভ্যালু কি আসতেছে? লেস দেন 0। তার মানে কোনো একটা বিন্দু সে যদি বৃত্তের ভিতরে অবস্থান করে সেই বিন্দুটাকে তুমি বৃত্ত সংক্রান্ত যে ফাংশনটা আছে সেই ফাংশনে বসায় দাও, তাহলে এই ফাংশনের মান কি আসবে? ঋণাত্মক, লেস দেন 0। আচ্ছা, তো এটার আমরা একটা প্রুফ দেখলাম এখানে, একটা সাথে সাথে ম্যাথমেটিক্যালি একটা অঙ্কও করে ফেললাম। তো একই রকম ভাবে এবার তোমরাই গেস করো তো, যদি আমার এই বিন্দুটা বৃত্তের বাইরে থাকে তখন কি হবে বলো? যদি বিন্দুটা বৃত্তের বাইরে থাকে তখন দেখা যাবে যে আমাদের একই রকম হিসাব নিকাশ অনুযায়ী দেখা যাবে যে আমি যদি এবার বৃত্তের যে ফাংশনটা দেওয়া আছে সেইখানে ওই বিন্দুর স্থানাঙ্ক বসাই, তার মানে এক্স এর মান x1 আর y এর মান y1 বসাই, তাহলে দেখা যাবে কি ফাংশনের মান আসতেছে গ্রেটার দেন 0। প্রুফ একদম সেম, সিমিলার। জাস্ট লাস্টে গিয়ে দেখো ডি যেহেতু আর থেকে বড়, ডি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কি হবে? গ্রেটার দেন 0। দেখো ডি হচ্ছে কি, এবার যেহেতু বিন্দুটা আমার বৃত্তের বাইরে আছে তো বিন্দুর দূরত্ব কেন্দ্র থেকে ব্যাসার্ধ থেকে বড় হবে অবভিয়াসলি, চিত্র দেখেই বুঝতেছি। তাহলে ডি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কি, আগে যেটা ছিল লেস দেন 0 এখন সেটা কি হয়ে যাবে? গ্রেটার দেন 0। তাহলে আমাদের এই বৃত্তের ক্ষেত্রে ডি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার গ্রেটার দেন 0, তার মানে সবকিছু সেম থাকবে, জাস্ট লাস্টে যে এই পার্টটুকু আছে এই পার্টটুকুতে লেস দেন 0 না হয়ে কি হবে? গ্রেটার দেন 0। ওকে, আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমি বৃত্তের যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের
লেফট হ্যান্ড সাইডে বৃত্তের যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনে আমি কোনো একটা বিন্দু স্থানাঙ্ক বসিয়ে যাচাই করতে পারি যে ওই বিন্দুটা আদৌ বৃত্তের ভিতরে আছে নাকি বাইরে আছে। এবার তোমরা বলো তো, যদি ফাংশনের মান শূন্য হয় তাহলে বিন্দুটা কোথায় আছে? আচ্ছা ভাইয়া, যদি ফাংশনটার মান শূন্য হয়ে যায় তাহলে তো চলে আসলো কি এস অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু জিরো। এটা তো বৃত্তের সমীকরণ হয়ে গেল। তাহলে কোনো বিন্দুর জন্য যদি বৃত্তের সমীকরণ সিদ্ধ হয়, সিদ্ধ হয়ে গেল না, বৃত্তের সমীকরণ তো এটা ইকুয়ালস টু জিরো আসারই কথা। তাহলে কোনো বিন্দুর জন্য যদি বৃত্তের সমীকরণ সিদ্ধ হয়, বিন্দুটা অবশ্যই অবশ্যই কোথায় আছে? বৃত্তের পরিধির উপরে আছে। আচ্ছা, তাহলে এখানে একটা সামারি দেওয়া আছে, অলরেডি আমরা কথা বলছি, তো আরেকবার দেখে ফেলি। এই হচ্ছে আমাদের কাছে একটা কথা এখানে উঠে নাই। এই হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ। এই সাধারণ সমীকরণের যেই পার্টটুকু, এই যে এই পার্টটুকু হচ্ছে লেফট হ্যান্ড সাইডে যে পার্টটা, সেটাকে হচ্ছে আমরা একটা ফাংশন বলি। সে হচ্ছে এক্স কমা ওয়াই এর ফাংশন, বৃত্ত সংক্রান্ত একটা ফাংশন। ঠিক আছে? আচ্ছা, তো এস অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু জিরো যখন দিই তখন সে হয়ে যায় বৃত্তের সমীকরণ। এবং এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে যদি কোনো একটা বিন্দু হয়। তাহলে যদি এমন হয় এক নম্বর কেসে যে এস অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান ইকুয়ালস টু জিরো, তার মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে। যেহেতু এক্স ওয়ান ওয়াই ওয়ান বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে, তার মানে অবশ্যই বিন্দুটা কোথায় আছে? আমাদের বৃত্তের উপরই আছে। যদি এমন হয় যে এই জিনিসটার ভ্যালু, এই ফাংশনটার ভ্যালু এক্স ওয়ান ওয়াই ওয়ান বসাইলে ফাংশনের ভ্যালু লেস দেন জিরো, তাহলে কোথায় আছে? বিন্দুটা বৃত্তের অভ্যন্তরে অবস্থান করে। আর যদি এমন হয় যে হচ্ছে এস অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান গ্রেটার দেন জিরো চলে আসছে, তাহলে বুঝতে হবে কি বিন্দুটা বৃত্তের বাহিরে অবস্থান করতেছে। ওকে, খুবই সিম্পল কিন্তু। আচ্ছা, তো অলরেডি কিন্তু হচ্ছে আমরা এই দেখো আমাদের কাছে এখানে প্রশ্নটা কি ছিল, যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, সেটা সাপেক্ষে হচ্ছে তিনটা বিন্দুর অবস্থান বের করতে বলছে। কি বের করতে বলছে? তিনটা বিন্দুর অবস্থান বের করতে বলছে। একটা ছিল 1 1, একটা ছিল হচ্ছে 3 2, একটা ছিল হচ্ছে 7 8। তোমার কাছে কিন্তু ছবি দেওয়া নাই, তোমার কাছে কিন্তু ছবি থাকবে না। ঠিক আছে, ছবি তো ভাই এখানে আঁকলাম প্রমাণ করার জন্য। তো প্রশ্নটা আমরা এখন বুঝলাম, প্রশ্নটাতে কি বলেছিল? বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই যে বৃত্তটা, সেই বৃত্তের সাপেক্ষে এই তিনটা বিন্দুর অবস্থান বের করতে বলছে। মানে এই বিন্দুগুলো বৃত্তের ভিতরে আছে, বৃত্তের পরিধির উপরে আছে, নাকি হচ্ছে বৃত্তের বাইরে, সেটা জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা তো একটু আগে চিত্র দেখে আমরা প্রমাণ করছি আর কি, যে চিত্রের মাধ্যমে আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে যে 3,2 বৃত্তের ভিতরে আছে, এবং আমরা হচ্ছে এটা ম্যাথমেটিক্যালিও দেখলাম যে হ্যাঁ এস অফ 3,2 লেস দেন জিরো আসতেছে। বাট আমার কাছে যখন প্রশ্ন থাকবে তখন তো আর আমার কাছে চিত্রটা থাকবে না, থাকবে না ভাইয়া, তখন তো আর আমার কাছে এই চিত্রটা থাকবে না। তাহলে তখন আমরা প্রুফ করব কিভাবে? যেহেতু তখন আমার কাছে চিত্রটা নাই, তখন তো আর আমার কাছে এই চিত্র থাকবে না, একদম কিছুই থাকবে না। আমার কাছে শুধুমাত্র এই প্রশ্নটা দেওয়া আছে। তাহলে প্রশ্নটা দেওয়া থাকলে ভাই প্রুফ করবো কিভাবে? এই যে এস এর হেল্প নিয়ে। চলো আমরা দেখে ফেলি এস এর হেল্প নিয়ে। যদি এখন আমি এস অফ 3,2 বের করে দেখলাম লেস দেন জিরো আসছে, তাহলে বুঝে ফেলছি যে বৃত্তের ভিতরে। যদি আমি এস অফ 7,8 এটা নিয়ে যদি দেখি যে গ্রেটার দেন জিরো, তাহলে বুঝতে হবে কি ওই বিন্দুটা বৃত্তের বাইরে আছে। আচ্ছা, চিত্রটা এখানে থাক। চিত্রটা দেওয়া হয়েছে তোমাদেরকে বিশ্বাস করানোর জন্য, প্রমাণ করানোর জন্য যে হ্যাঁ আমাদের প্রসেসটা ঠিক আছে। তো চলো আমরা তাহলে হচ্ছে একটু এস অফ 1,1 নিয়ে কাজ করি। 1,1 এই বিন্দুটাকে নিয়ে কাজ করি। তাহলে এস অফ 1,1 কত হবে? এস অফ 1,1 বসাও সমীকরণ, এই যে আমাদের যে বৃত্তীয় ফাংশন সেখানে 1 বসাও। 1 স্কোয়ার তো 1, ওয়াই স্কোয়ারও 1, -4x মানে -4, -5y মানে -5, আর +7। দেখো এটা আসতেছে কত? 0। আর আমরা জানি যে কোনো বিন্দুর জন্য যদি এস অফ এক্স কমা ওয়াই 0 চলে আসে এই ফাংশনের মান, তাহলে বুঝতে হবে বিন্দুটা কোথায় আছে? বৃত্তের পরিধির উপরে আছে। যে দেখো চিত্র আঁকা আছে, 1 1 বিন্দুটা কোথায় আছে? বৃত্তের পরিধির উপরে আছে। প্রমাণ হয়ে গেল সাথে সাথে। আচ্ছা, এরপরে বাকি থাকে কোনটা? লাস্টের বিন্দু 7,8। চিত্র বলতেছে আমাকে যে এটা বাইরে আছে। তো দেখি ম্যাথমেটিক্যালি আদৌ সে বাইরে আছে কিনা। কত হবে? 7,8। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার 49, তারপর আছে ওয়াই স্কোয়ার তাহলে 64, তারপর আছে হচ্ছে আমাদের -4x, তাহলে আসবে হচ্ছে কত? -28, তারপর আছে হচ্ছে আমাদের -5y, তাহলে -40, আর তার সাথে আছে হচ্ছে +7। ওকে, কত আসতেছে দেখো? 52, যেটা কি গ্রেটার দেন জিরো। চিত্র বলতেছিল বিন্দু বাইরে আসা উচিত, ম্যাথমেটিক্যালিও আমরা দেখতেছি বিন্দুটা কোথায় আছে? বাইরে আছে। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা বৃত্তের যে সমীকরণ, সেই সমীকরণের হেল্প নিয়ে কোনো একটা বিন্দুর অবস্থান বের করতে পারি। এখন তুমি চাইলে অন্য একটা প্রসেসও করতে পারো। সেটা হচ্ছে কি, যে তুমি হচ্ছে বৃত্তটার কেন্দ্র বের করলা, দেন কেন্দ্র বের করে যদি দেখাইতে পারো যে কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব ব্যাসার্ধের দূরত্বের সাথে কিরকম হয়। যদি এমন হয় যে কেন্দ্র থেকে বিন্দুর দূরত্ব ব্যাসার্ধের দূরত্বের সমান, কেন্দ্র থেকে বিন্দুর দূরত্ব ব্যাসার্ধের দূরত্বের সমান। হ্যাঁ, আমি একটু এখানে লিখে রাখি।
এই যে আমাদের এখানে সামারি দেওয়া এখানে, এই যে কেন্দ্র থেকে আমাদের যেই যখন হচ্ছে আমাদের বিন্দুটা বৃত্তের উপরে অবস্থান করে, আরেকটা প্রসেস কি হতে পারে, আরেকটা প্রসেস হতে পারে এরকম যে তুমি কেন্দ্র থেকে দূরত্ব বের করছো, সেই দূরত্বটা হচ্ছে ডি, আর ব্যাসার্ধ বের করছো বৃত্তের সমীকরণ থেকে, সেই ব্যাসার্ধটা হচ্ছে আর। তাহলে ডি সমান সমান হচ্ছে আমাদের এই ব্যাসার্ধের সমান। তাহলে বুঝতে হবে কি বিন্দুটা বৃত্তের উপরে আছে, পরিধির উপরে আছে। আচ্ছা, আর যদি হচ্ছে ভিতরে অবস্থান করে তখন কি আসবে, ডি আসবে লেস দেন আর, মানে ব্যাসার্ধ হচ্ছে আমাদের দূরত্ব থেকে বড়। আর যদি হচ্ছে আমাদের এই বৃত্তের যে সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণের ব্যাসার্ধ হয়ে যায় আমাদের দূরত্ব থেকে ছোট, তার মানে কি বিন্দুটা হচ্ছে কেন্দ্র থেকে ব্যাসার্ধের তুলনায় বেশি দূরত্বে আছে, তাহলে বুঝতে হবে বিন্দুটা বাইরে আছে। ওকে, তো এটা কাজে লাগাতে পারো, বাট এখানে তুমি বুঝতেই পারতেছো তোমাকে আগে কেন্দ্র নিয়ে কাজ করতে হবে, দেন ব্যাসার্ধ বের করতে হবে, দেন হচ্ছে তোমাকে আবার এই দূরত্ব বের করতে হবে। সো 3 স্টেপে কাজ, আর আমরা পুরো 3 স্টেপের কাজকে এক স্টেপে নিয়ে আসতে পারি ভাইয়া যে ফর্মুলেশন দেখালাম, যে প্রসেস দেখালাম সেটার সাহায্যে। ওকে, তো এটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলে ফেললাম, হোপফুলি সবাই ক্লিয়ার হয়েছি। চলো আমরা হচ্ছে আমাদের এখানে ম্যাথ আছে কিছু, সেই ম্যাথগুলো এবার সলভ করি। কি বলতেছে আমাদেরকে, কোন শর্ত সাপেক্ষে এই বিন্দুটা হচ্ছে বৃত্তের ভিতরে অবস্থান করবে। আচ্ছা, তাহলে এস অফ -1, 2 এটা হবে কি লেস দেন 0, এটাই হচ্ছে শর্ত ভিতরে অবস্থান করে। তাহলে বসাও, কত আছে, একটা অসমতার মতো ম্যাথ। তাহলে এক্স স্কোয়ারের মান যদি হচ্ছে এক্স এর মান -1 বসাইলে কত আসবে, 1x² 1, তাহলে ওয়াই স্কোয়ার ওয়ার মান 2, তাহলে 4, তারপর আছে কি -2x, -2 ইন্টু এক্স এর মান -1, তাহলে +2, তারপরে কি আছে +2y, তাহলে 2 ইন্টু 2, তাহলে +4, সাথে আছে কত +c, এটা আসবে লেস দেন 0। আচ্ছা, তাহলে এখানে আমি পাচ্ছি কত, 1 4 5, 5 2 7, 7 4 11, তাহলে 11 প্লাস c লেস দেন 0। তাহলে আমি এখান থেকে পাচ্ছি যে c লেস দেন -11, c লেস দেন -11, এই যে ডি নাম্বার অপশন। এই ডি নাম্বারটাই হচ্ছে কি আমাদের কারেক্ট আনসার। খুবই মজার একটা প্রশ্ন, দারুণ একটা প্রশ্ন। তাহলে হোপফুলি হচ্ছে সবাই ক্লিয়ার হয়েছি। চলো নেক্সট ম্যাথে। নেক্সট কোশ্চেনে কি বলতেছে আমাদেরকে, x² + y² -6x + 4y -12 = 0 হলে নিচের কোন বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে আসলে অপশন টেস্ট করে দেখতে হবে। তো চলো আমরা হচ্ছে ফার্স্ট যে অপশনটা সেটা একটু টেস্ট করে দেখি। এস অফ এক্স কমা ওয়াই, তাই না? তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের কাছে 1 + 1 -6 + 4 -12, তাহলে আসতেছে কত, 4 আর 1 5, 4 2 6 -6 0, আচ্ছা বৃত্তের বাইরে অবস্থান করবে, এটা আসতেছে হচ্ছে লেস দেন 0, তো এইটা না। চলো পরেরটা টেস্ট করি। এটার ক্ষেত্রে কত আছে, 9, এক্স আর ওয়াই হলো দুইটাই 3, তো 9 + 9 -6 ইন্টু এক্স মানে -18, তারপর আসতেছে +4y, তাহলে আসবে হচ্ছে আমাদের +12, এরপর আসতেছে -12। আচ্ছা, এখানে কত আসতেছে, এখানে আসতেছে চলে আসতেছে 0, এটা তো এটাও না। পরেরটা -2, 2, এটার ক্ষেত্রে কি আসে চলো দেখি। তো -2, 2 এর ক্ষেত্রে আমি যদি বসাই এখানে কত হবে, প্রথমে আসবে হচ্ছে আমাদের 4 যোগ 4 -6x, -6 ইন্টু -2, তাহলে আসবে হচ্ছে আমাদের +12, তারপর আসছে 4y, তাহলে y এর মান 2, তাহলে কত আসবে, আসবে হচ্ছে আমাদের 8, তারপর আসছে আমাদের -12। আচ্ছা, এটা কত হয়, 12, আচ্ছা এইটা আসতেছে আমাদের ইকুয়ালস টু, দেখো 12 - 12 0, আর এখানে 8 8 16, তো এটা আসতেছে 16 গ্রেটার দেন 0, তাহলে এইটার ক্ষেত্রে এস অফ x1 y1 গ্রেটার দেন 0 আসতেছে, তার মানে এটাই কি আমাদের সঠিক আনসার। এটি এই বিন্দুটাই হচ্ছে কি থাকবে বৃত্তের বাইরে থাকবে। ওকে, সো হোপফুলি হচ্ছে সবাই এটা ক্লিয়ার হলাম। তো চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা, তো নেক্সট আমাদের কাছে একটা দারুণ ম্যাথ আছে। আমরা এখন কি করব, দেখো হেডলাইনই বলা আছে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে। কোশ্চেনে তোমাকে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে, ধরো উদ্দীপক হিসাবে এরকম একটা চিত্র দিছে, বলতেছে এবার তুমি বৃত্তটার সমীকরণ বের করো, বলে দিছে এবি হচ্ছে একটা ব্যাস। তাহলে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে আমরা কিভাবে বৃত্তের সমীকরণ বের করতে পারি। সবার আগে বৃত্তের সমীকরণ বের করার জন্য আমাদের কেন্দ্র জানতে হবে। কি জানতে হবে, কেন্দ্র। আচ্ছা, তোমরাই বলো, ব্যাসের মধ্যবিন্দুই কেন্দ্র না? অবশ্যই ব্যাসের মধ্যবিন্দুই কি কেন্দ্র। আশা করি তোমরা অলরেডি হচ্ছে সরলরেখার চ্যাপ্টারটা পড়ে ফেলছো, এবং সরলরেখার চ্যাপ্টারের ভিতরে তোমরা অলরেডি শিখে ফেলছো, শুরুর দিকে এটা শেখানো হয় যে কিভাবে মধ্যবিন্দু বের করতে হয়। দেখো, তারপর আমি একটু রিভিশন দেওয়া দিই। যদি হচ্ছে আমার কাছে এরকম একটা রেখা থাকে, আমার কাছে যদি হচ্ছে এরকম একটা রেখা থাকে, এবং এই রেখার যদি হচ্ছে আমার কাছে দুইটা প্রান্তবিন্দু দেওয়া থাকে, প্রান্তবিন্দুগুলো হচ্ছে ধরো আমাদের x1 y1, আরেকটা প্রান্তবিন্দু হচ্ছে x2 y2,
আমার কাছে হচ্ছে এরকম দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে। এই দুইটা প্রান্তবিন্দু বিশিষ্ট রেখার মধ্যবিন্দু যেটা, এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে কি? মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে লিটারালি এই দুইটা বিন্দুর এভারেজ, এই দুইটা বিন্দুর গড়, মানে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, এটা হবে মধ্যবিন্দুর x এর স্থানাঙ্ক, আর y এর স্থানাঙ্ক হবে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে কি আমাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, তাহলে আমার এখন বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আমি যদি কেন্দ্র বের করতে চাই, কেন্দ্র তো মধ্যবিন্দু, কেন্দ্রটা কি? মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুর এই কনসেপ্ট অনুযায়ী আমার যে কেন্দ্রটা আসবে সেটা কি হবে? কেন্দ্র ও এর স্থানাঙ্ক হবে কি? ও হবে কি এই দুইটা বিন্দু, ব্যাসের যে প্রান্তবিন্দুগুলো সেই প্রান্তবিন্দুগুলোর গড়। তাহলে 5 যোগ 9 ডিভাইডেড বাই 2, এটা হবে হচ্ছে এক্স স্থানাঙ্ক, কমা ওয়াই স্থানাঙ্ক কত হবে? 1 যোগ 5 ডিভাইডেড বাই 2। তাহলে আলটিমেটলি আমাদের স্থানাঙ্কটা কি দাঁড়াচ্ছে? স্থানাঙ্কটা দাঁড়াচ্ছে হচ্ছে 7 কমা 7 কমা কত? 3। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো হোপফুলি হচ্ছে আমরা কেন্দ্র কিভাবে বের করতে হয় ক্লিয়ার হলাম, একটু রিভিশনও দিয়ে ফেললাম ভাই মধ্যবিন্দুর ব্যাপারে। তাহলে আমরা কেন্দ্র জেনে গেছি, এখন আমাদের জানা দরকার ব্যাসার্ধ। তুমি যদি হচ্ছে কেন্দ্র এবং এ অথবা বি, কেন্দ্র এবং এ অথবা বি, এই দুইটা বিন্দু যে কোনো একটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করো, সেই দূরত্বটাই কি? ব্যাসার্ধ আর এর সমান, তাই না? খুবই ইজি। তাহলে সেই অনুযায়ী আমরা একটু লিখে ফেলি এখানে যে অতএব আর ইকুয়ালস টু ও এ, বা তুমি চাইলে এ বি এর দূরত্ব বের করে, এ বি দূরত্বটা বের করে 2 দিয়ে ভাগ করলেও পারো, একই কথা, তোমাদের ইচ্ছা। আমি ও এই বের করি, একবারে চলে আসবে। আচ্ছা, তাহলে রুট ওভার, আমরা একটু স্থানাঙ্কটা লিখে রাখি এখানে। কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কত বের করছি মাত্র? আমরা বের করছি হচ্ছে 7,3। ওকে, তাহলে আমাদের এটা কত আসতেছে? আসতেছে হচ্ছে 7 মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস কত? 3 মাইনাস, হ্যাঁ 3 মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এখানেও আসবে 2 স্কোয়ার, এখানেও আসবে 2 স্কোয়ার। আচ্ছা, তাহলে 2 রুট 2। তাহলে ব্যাসার্ধ আসলো কত? ব্যাসার্ধ আর আসলো হচ্ছে 2 রুট 2। তাহলে বৃত্তটার সমীকরণ কি আসবে? বৃত্তের সমীকরণ আসবে, আমরা তো হচ্ছে কেন্দ্র এইচ কমা কে জানি, তাহলে এক্স মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 রুট 2 এটার স্কোয়ার। 2 রুট 2 স্কোয়ার মানে কত? 8। ওকে, তো এটি হচ্ছে কি আমাদের বৃত্তের সমীকরণ। যদি আমাদের কাছে এভাবে কোনো একটা ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্কগুলো জানা থাকে, আমরা এই প্রসেসটা ইউজ করে বৃত্তের সমীকরণটাকে বের করতে পারি। ওকে, আচ্ছা, এখন চলো আমরা অন্য আরেকটা জিনিস, মানে এটা তো একটা প্রসেস দেখালাম আমি, হ্যাঁ, আমি সরাসরি কি এই স্থানাঙ্কগুলোকে ইউজ করে, এই তথ্যগুলোকে ইউজ করে সরাসরি কি বৃত্তের সমীকরণ বের করতে পারি? উত্তর হচ্ছে হ্যাঁ, বের করতে পারো। তো সেটা একটা সমীকরণ আছে আলাদা, সেই সমীকরণটা আমরা একটু এখন আগে দেখবো যে সেটা কিভাবে আসে। আমরা এখানে একটা কাজ করছি, কি করছি আমরা দেখো, আমাদের কাছে হচ্ছে এই জায়গাতে দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে। তো আমরা যেটা করছি, আমরা হচ্ছে এই দুইটা প্রান্তবিন্দু থেকে বৃত্তের গায়ে আলাদা আলাদা দুইটা দাগ টানছি একই বিন্দু। একটা দাগ টানছি আমি এপি বিন্দুতে, হচ্ছে এই আমাদের এ থেকে একটা দাগ টানছি এপি, আর ওই একই পি বিন্দুতে আমি আরেকটা দাগ টানছি বিপি। আচ্ছা, দেখো তো আমাদের এই যে কোণটা আছে, কোণ এপিবি, সে কি অর্ধবৃত্তস্থ কোণ না? এপিবি কি কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা 9 টেনেই শিখে আসছি যে কোনো বৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয়? 90 ডিগ্রি হয়। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাই না? আচ্ছা, এখন আমরা হচ্ছে এই যে এপি সরলরেখা আছে, এই এপি সরলরেখার ঢাল বের করব। চলো, এপি সরলরেখার ঢাল এম এপি। পি হচ্ছে আমাদের বৃত্তের উপরের একটা বিন্দু, চলমান বিন্দু, যার সঞ্চারপথ বের করব, যেটা সমীকরণ বের করবো, এই জন্য পি কি? চলমান বিন্দু, এই জন্য এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, চলক এক্স কমা ওয়াই। আচ্ছা, তাহলে আমরা যদি হচ্ছে এর ঢাল বের করি, ঢাল আসবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান। এটা হচ্ছে আমরা এপি এর ঢাল বের করলাম। এবার চলো আমরা হচ্ছে বিপি এর ঢাল বের করি, এমবিপি। এমবিপি কি আসবে? আসবে হচ্ছে আমাদের ওয়াই মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স টু। আচ্ছা, আমরা
সরলরেখার চ্যাপ্টার যেহেতু পড়ে ফেলেছি, আমরা নিশ্চয়ই জানি যে দুইটা সরলরেখা যদি পরস্পরের উপর লম্ব হয়, ওই সরলরেখা দ্বারা ঢালের গুণফল হয় -1। দেখো, এপি আর বিপি একে অপরের উপর লম্ব, কারণ এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে অবভিয়াসলি এদের যেই ঢাল, এই দুটো সরলরেখার যে ঢাল, তাদের ঢাল দ্বয়ের গুণফল কত আসবে? -1। এখন এমএপি কত? এমএপি হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইন্টু এমবিপি কত? এমবিপি হচ্ছে আমাদের y মাইনাস y2 ডিভাইডেড বাই x মাইনাস x2, এটা হচ্ছে -1। তাহলে আমরা যদি হচ্ছে এদেরকে গুণ করে ফেলি, আমাদের কাছে আসবে কি? আমাদের কাছে আসবে হচ্ছে y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইন্টু x মাইনাস x ইকুয়ালস টু হচ্ছে -1। বজ্র গুণন করলে কি আসবে? আসবে হচ্ছে আমাদের y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়ালস টু মাইনাস x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2। তাহলে সবশেষে আমরা যদি এই লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে যা আছে, ডান পক্ষে যা আছে, সবাইকে সাইড চেঞ্জ করে এপাশে নিয়ে যাই, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস। তাহলে আমাদের কাছে আসবে কি? আমাদের কাছে আসবে হচ্ছে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়ালস টু 0। এইটাই হচ্ছে আমাদের ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক থেকে সরাসরি বৃত্তের সমীকরণ। x1 y1 হচ্ছে একটা প্রান্তবিন্দু, x2 y2 হচ্ছে কি আরেকটা প্রান্তবিন্দু। তাহলে এই যে আমরা একটা সুন্দর সমীকরণ বের করে ফেললাম, এই সমীকরণটা দিয়ে কিন্তু আমরা সরাসরি ব্যাসের প্রান্তবিন্দু থেকে বৃত্তের যে সমীকরণ, হ্যাঁ, এই সমীকরণ ইউজ করে বৃত্তের যে সমীকরণটা সেটা বের করে ফেলতে পারবো। এখন তুমি যদি এটাকে আদর্শ রূপে আনতে চাও, সেক্ষেত্রে তোমাকে একটু ভিতরে গুণ করতে হবে এবং এটাকে ভাঙতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা হচ্ছে এটাতে কিছু ম্যাথ করি তাহলে। ফার্স্ট ম্যাথ আমাদেরকে বলা হচ্ছে কি, এটা একটা বোর্ডে আসা ম্যাথ, সিকিউ। বলতেছি কি আমাদেরকে যে দৃশ্যকল্প 2 এ হচ্ছে দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে 5,3 আর হচ্ছে -5,7। একটা বৃত্তের হচ্ছে দুইটা ব্যাসের প্রান্তবিন্দু। আচ্ছা, এরপরে বলতেছে এই দৃশ্যকল্প 2 অনুযায়ী বৃত্তের সমীকরণটাকে বের করো। তাহলে আমরা তো জানি বৃত্তের সমীকরণ কি হবে এই ধরনের ক্ষেত্রে? ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ হচ্ছে x x1 ইন্টু x x2 প্লাস y y1 ইন্টু y y2 ইকুয়ালস টু 0। রাইট? এখন হচ্ছে তুমি জাস্ট x1 y1 এগুলো বসায় দাও, তাহলেই হবে। কোনটাকে x1 ধরবো, কোনটাকে x2 ধরবো, কোনো সমস্যা নেই, ধরলেই হবে। আচ্ছা, তাহলে x মাইনাস 5 ইন্টু হচ্ছে x প্লাস 5, বাহ, এটা তো কাজ আরো সহজ হয়ে গেল। তারপরে এখানে আছে কি y মাইনাস 3 ইন্টু হচ্ছে y মাইনাস 7 ইকুয়ালস টু 0। তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b কত আসবে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে 25 প্লাস, এবার এটাকে গুণ করে ফেলো, তাহলে কি আসবে? y স্কোয়ার মাইনাস 3y মাইনাস 7y প্লাস 21 ইকুয়ালস টু 0। তাহলে একটু সাজিয়ে ফেলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y, তারপর এখানে আছে -25, এখানে আছে +21, তাহলে কত? -4 ইকুয়ালস টু 0। দেখো এখানে কিন্তু এক্স সংক্রান্ত কোনো টার্ম নেই। অনেকে ভাবতে পারো ভাইয়া এক্স সংক্রান্ত টার্ম তো থাকাই লাগে। না, আমরা কি শর্তে বলছিলাম এক্স সংক্রান্ত টার্ম থাকতেই হবে বৃত্তের সমীকরণে? আমরা কিন্তু বৃত্তের শর্তের মধ্যে সেটা বলি নাই, বলছিলাম এক্স ওয়াই থাকতে পারবে না। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে এক্স সংক্রান্ত কোনো টার্ম নেই এবং এটাই হচ্ছে কি আলটিমেটলি আমাদের বৃত্তটার সমীকরণ। তো হোপফুলি হচ্ছে আমরা সবাই ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পারলাম। তো চলো আমরা তাহলে হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, তো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু হালকা করে একটা থিওরি সম্পর্কে জানি। থিওরিটা আমরা অলরেডি দেখে ফেলছি। সেটা হচ্ছে, ধরো তোমার কাছে হচ্ছে এই কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, কেন্দ্রের স্থানাঙ্কটা তোমার কাছে দেওয়া আছে। আমরা হচ্ছে -g -f এরকম না বলে আমরা কেন্দ্রের স্থানাঙ্ককে h, k বললাম। তোমার কাছে হচ্ছে ধরো এই জিনিসটা দেওয়া নাই। কোন জিনিসটা? এই যে এটা। তোমার কাছে একটা ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে আর ওই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। কি দেওয়া আছে তোমার কাছে? ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক আর কেন্দ্র দেওয়া আছে। এখন তোমাকে বলা হলো যে তোমার কাছে কেন্দ্র আর এই যে ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে, এটা দিয়ে তুমি ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক বের করো। কিভাবে বের করব? ধরে নিলাম অপর প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে আমাদের, মানে আমরা অপর প্রান্তের স্থানাঙ্ককে হচ্ছে ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের লেটস সে কত, এস আর টি। অপর প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে এস, টি।
আচ্ছা, তাহলে আমরা তো জানি এইচ হচ্ছে, যেহেতু এইচ কমা কে সে মধ্যবিন্দু x1 y1 আর s কমা টি এর, তাহলে এইচ হচ্ছে x1 প্লাস এস ডিভাইডেড বাই 2 এবং কে হচ্ছে y1 প্লাস টি ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে এখান থেকে আমি এস কিভাবে বের করবো? দেখো, এটা একটা সমীকরণ আসছে না? এখান থেকে আমি লিখতে পারি কি যে 2h ইকুয়ালস টু x1 প্লাস এস। তাহলে সেখান থেকে আমি বলতে পারতেছি এস ইকুয়ালস টু কত? এস ইকুয়ালস টু হচ্ছে 2h মাইনাস x1। সিমিলার ওয়েতে তুমি বলতে পারবা যে টি ইকুয়ালস টু হচ্ছে একই রকম হিসাব করে দেখা যাবে, আসবে 2k মাইনাস y1। তাহলে এইভাবে একটা সিম্পল প্রসেস ফলো করে আমরা কি করতে পারি? এক প্রান্তের স্থানাঙ্ক দেওয়া থাকলে অপর প্রান্তের স্থানাঙ্কটাকে বের করতে পারি। তো চলো এটা দিয়ে হচ্ছে আমরা একটা ছোট্ট ম্যাথ করে ফেলি। 2 মার্কের জন্য এরকম ম্যাথ আসতে পারে। কি বলতেছে আমাদেরকে প্রশ্নে? কেন্দ্র দেওয়া আছে 4,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক 3,1 হলে অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা জানি যে কেন্দ্র হচ্ছে ব্যাসের যে দুইটা, আচ্ছা অপর প্রান্তের স্থানাঙ্ককে আমরা একটু ধরে নিই। অপর প্রান্তের স্থানাঙ্ককে আমরা ধরে নিলাম x, y। তাহলে আমরা জানি এই যে দুইটা স্থানাঙ্ক আছে বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুগুলো 3,1 আর x, y, এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে 4,3। তাহলে যেহেতু 4,3 এদের মধ্যবিন্দু, 4 ইকুয়ালস টু আমি কত লিখতে পারি? 4 ইকুয়ালস টু আমি লিখতে পারি 3 প্লাস এক্স ডিভাইডেড বাই 2। তাহলে সেখান থেকে আমি হচ্ছে পাচ্ছি 8 ইকুয়ালস টু 3 প্লাস এক্স। তাহলে সেখান থেকে আমি পাচ্ছি এক্স ইকুয়ালস টু কত? 8 মাইনাস 3 ইকুয়ালস টু 5। এক্স স্থানাঙ্ক বের হয়ে আসলো। এরপরে চলো আমরা ওয়াই স্থানাঙ্ক বের করি সিমিলার প্রসেসে। তাহলে 3 কত হবে? যেহেতু মধ্যবিন্দু, 3 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। তাহলে আসবে হচ্ছে 6 ইকুয়ালস টু 1 প্লাস ওয়াই। তাহলে সেখান থেকে আমাদের ওয়াই ইকুয়ালস টু কত আসলো? 6 মাইনাস 1 ইকুয়ালস টু 5। তাহলে আমাদের অপর প্রান্তের যে স্থানাঙ্ক সেটা কত চলে আসছে? অপর প্রান্তের স্থানাঙ্ক চলে আসছে হচ্ছে আমাদের 5,5। ওকে, আচ্ছা তো সিম্পল একটা ম্যাথ ছিল, আমরা দেখে ফেললাম। চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। সো আমাদের, আচ্ছা এটি আমাদের নেক্সট। ওকে, এটা একটা দারুণ প্রশ্ন। প্রশ্নটা আমাদেরকে কি বলা হচ্ছে সবাই একটু খেয়াল করি। খুবই চমৎকার একটা প্রশ্ন। আমাদেরকে বলা হচ্ছে 6√2 বাহু বিশিষ্ট বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে, আমরা এই চিত্রের দিকে তাকাবো না, হ্যাঁ আমি হচ্ছে ভাইয়া তোমাদেরকে ভালোভাবে যেসব চিত্র একটু জটিল হবে সেগুলো দেখবো ভাইয়া আগে থেকে তোমাদেরকে এরকম আঁকায় রাখছি। বাট আমরা একটু কাজ করবো, আমরা তো আর প্রশ্ন তো আর আমাদের কাছে এরকম চিত্র দেওয়া থাকবে না, থাকবে না। এই জন্য ভাইয়া একটা যেটা করবো সেটা হচ্ছে এই চিত্রটা আমি আবারও আঁকবো প্রশ্ন অনুযায়ী, যেন আমরা নিজেরাও খাতায় আঁকতে পারি বাসায়। প্রশ্নটা আগে আমরা একটু পড়ে ফেলি। আমাদেরকে বলা হচ্ছে 6√2 বাহু বিশিষ্ট বর্গ, এটা একটা তথ্য। চলো তাকে ক্যামেরা বন্দি করি। 6√2 বাহু বিশিষ্ট একটি বর্গ। এই বর্গের একটা শীর্ষ মূল বিন্দুতে আছে। বর্গের একটা শীর্ষ কোথায় আছে? বর্গের একটা শীর্ষ আছে মূল বিন্দুতে। ঠিক আছে, আচ্ছা। আর এর বিপরীত যে শীর্ষ সে y অক্ষের উপরে আছে। এই শীর্ষটার বিপরীত শীর্ষ আছে y অক্ষের উপরে। আচ্ছা, আমরা একটু চিত্র আঁকা শুরু করি এখনই। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের একটা শীর্ষ আছে কোথায়? মূল বিন্দুতে। আর এটার যে বিপরীত শীর্ষ সেটা আছে আমাদের কোথায় আছে? সে y অক্ষের উপরে। এখন y অক্ষের উপরে তো দুইটা জায়গা, উপরেও হইতে পারে মূল বিন্দু থেকে, নিচেও হইতে পারে, তাই না? উপরেও হইতে পারে, নিচেও হইতে পারে, রাইট? আচ্ছা, আমরা একটু বর্গটাকে এঁকেই ফেলি। ভাইয়া হাতে আঁকতেছি, এই জন্য পারফেক্ট হবে না, তার জন্য দুঃখিত আগে থেকেই। তবুও চেষ্টা করা যাক। ওকে, আমাদের কাছে একটা পারফেক্ট চিত্র তো আছেই। ওকে, সো আমি হচ্ছে এরকম ভাবে দুইটা বর্গ পাচ্ছি, কারণ কোশ্চেনে বলে যায় নাই বিপরীত শীর্ষটা ওয়াক্ষের উপর আছে বলছে, মানে ওয়াক্ষের উপর অবস্থিত। উপর বলতে আবার ওই উপরে না, ওয়াক্ষের উপরে অবস্থিত সেটা বলছে। এখন সেটা কি ধনাত্মক ওয়াক্ষ, মানে ওয়াক্ষের আপার সাইড নাকি লোয়ার সাইড সেটা উল্লেখ করা নাই। যেহেতু উল্লেখ করা নাই এই জন্য হচ্ছে আমরা কি পাচ্ছি? দুইটা বর্গ পাচ্ছি। ভালো কথা। এরপরে দেখো আমাদেরকে বলতেছে বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে বর্গের যে কর্ণটা দেওয়া আছে এই কর্ণকে আমরা হচ্ছে ধরবো কি? ব্যাস। তাহলে বর্গের কর্ণকে আমরা যদি হচ্ছে কখনো ব্যাস ধরে, বর্গের কর্ণকে আমরা যদি কখনো
ব্যাস ধরে বৃত্তের সমীকরণ বের করি, সেই বৃত্তের সেই বৃত্তটা আসলে কি হবে? বর্গের পরিবৃত্ত হবে না? আমি যদি কখনো বর্গের সমীকরণ হ্যাঁ, আমি যদি কখনো বর্গের যেই হচ্ছে, আচ্ছা আমি এটা একটা আইকা নিই, দাঁড়াও। সো যেটা বলতেছিলাম, আমি যদি কখনো বর্গের কর্ণকে ব্যাস ধরে বৃত্ত আঁকি, সেই বৃত্তটা আসলে কি হবে? সেই বৃত্তটা হবে ওই বর্গের পরিবৃত্ত, তাই না? তাহলে এরকম দুইটা বৃত্ত আমাদের কাছে আসবে। আচ্ছা, ভালো কথা। এখন একটা জিনিস দেখো, এই যে কর্ণকে ব্যাস ধরতে বলছে, আমরা জানি কর্ণের একটা প্রান্তবিন্দু হচ্ছে 0,0। কর্ণের একটা প্রান্তবিন্দু কি? কর্ণের একটা প্রান্তবিন্দু বা ব্যাসের একটা প্রান্তবিন্দু হচ্ছে 0,0। এখন আমি যদি কোনোভাবে এই যে ব্যাস দেওয়া আছে, এই ব্যাসের অপর প্রান্তবিন্দুরা জানতে পারি, এই বৃত্তের ক্ষেত্রে উপরের প্রান্তবিন্দু, এই বৃত্তের ক্ষেত্রে নিচের প্রান্তবিন্দু, এই ব্যাসের অপর প্রান্তবিন্দুরা যদি জানতে পারি, খুবই ইজিলি কিন্তু আমি সমীকরণ বের করে ফেলতে পারবো। একটু আগে যে সমীকরণটা শিখছি ব্যাস সংক্রান্ত বৃত্তের সমীকরণ, সেই সমীকরণের হেল্প নিয়ে, তাই না? আচ্ছা, এখন ভাই সেটা কিভাবে বের করা যায়? দেখো, আমাদের কোশ্চেনে বলা আছে যে এই যে বর্গ, সেটার বাহুর দৈর্ঘ্য 6√2। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হবে? বর্গের বাহুর দৈর্ঘ্য এ হইলে বর্গের কর্ণের দৈর্ঘ্য হয় √2a, তাই না? বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হবে? √2a। আচ্ছা, তাহলে a এর মান হচ্ছে 6√2, তাহলে কর্ণের দৈর্ঘ্য √2 × 6√2 মানে কত? 12 একক। তাহলে এই যে দূরত্বটা আছে, কর্ণটা আছে, এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 12। এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত? 12। তবে তফাৎ একটাই, সেটা হচ্ছে উপরের বৃত্তের ক্ষেত্রে যেই বর্গ, সেই বর্গের এই প্রান্তবিন্দুটা হচ্ছে 0,0 থেকে উপরের দিকে 12 একক। 0,0 থেকে উপরের দিকে 12 একক। আর নিচের বৃত্তের ক্ষেত্রে ব্যাসের যে প্রান্তবিন্দুটা, সে হচ্ছে 0,0 থেকে নিচের দিকে 12 একক। তার মানে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে আমাদের উপরেরটার ক্ষেত্রে স্থানাঙ্ক আসবে 0,12, নিচেরটার ক্ষেত্রে স্থানাঙ্ক আসবে 0,-12। তাহলে কি এখন আমি, যেহেতু ব্যাসের প্রান্তবিন্দুগুলো জানি, আমি কি খুবই ইজিলি ওই বৃত্তের সমীকরণ বের করতে পারি না? অবশ্যই পারি। আচ্ছা, তো এখানে সুন্দরভাবে চিত্রটা এঁকে দেওয়া আছে, ভাইয়ের ছবিটাও থাকলো, অসুবিধা নেই। তাহলে চলো আমরা হচ্ছে সমীকরণটা বের করে ফেলি। তো আমাদের হচ্ছে প্রথমে আমরা আপার যেই সার্কেল, সেটার সমীকরণ বের করব। তাহলে কি? x-0 ইন্টু x-0 প্লাস y-0 ইন্টু হচ্ছে আমাদের y-12। 0,0 আর 0,12 এদের যেই ব্যাস, সেটার জন্য মানে উপরের যে বৃত্তটা, সেটার জন্য আমরা বৃত্তের সমীকরণ বের করতেছি। এটি ইকুয়ালস টু হচ্ছে আমাদের 0। আচ্ছা, তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি? আমি পাচ্ছি x² প্লাস y² মাইনাস 12y ইকুয়ালস টু হচ্ছে 0। খুবই সহজ, চলে আসলো। এরপর আমাদের দ্বিতীয় বৃত্ত। তুমি চাইলে একবারে তৃতীয় বৃত্ত বের করতে পারতা, তো এরকম আলাদা আলাদা করতে পারো। দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে কি আসবে? x-0 ইন্টু x-0 প্লাস, এবার কার কার জন্য? এবার 0,0 আর 0-12 এদের জন্য আমরা বৃত্তের সমীকরণ বের করতে, এরা যখন প্রান্তবিন্দু y-0 ইন্টু y-12, তাহলে কি হয়ে যাবে? y প্লাস 12 ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেটলি x² প্লাস y² প্লাস 12y ইকুয়ালস টু 0। তাহলে এইভাবে হচ্ছে আমরা বৃত্তের সমীকরণটাকে বের করতে পারি। তো ম্যাথের প্রশ্নটা দেখে খুবই বাজে লাগলেও চিত্র আঁকার পরে কিন্তু ম্যাথটা ভয়াবহ রকমের সহজ হয়ে গিয়েছে। এই জন্য বৃত্তের কোনো ম্যাথের ভিতরে যখনই তোমার মনে হবে যে না, ম্যাথটা পারতেছি না, আমি তথ্যগুলো আসলে বুঝতেছি না, তখনই সাথে সাথে একটু কষ্ট করে চিত্র এঁকে ফেলবো। হ্যাঁ, এই ম্যাথটা চিত্র না এঁকেও সলভ করা যায়, বাট চিত্র আঁকলে একদম দিনের মতো স্পষ্ট হয়ে যায় ম্যাথটা নিয়ে আসলে কিভাবে আগানো উচিত। তো হোপফুলি হচ্ছে সম্পূর্ণ ম্যাথটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম। চলো তাহলে হচ্ছে আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, তাহলে আমাদের এখনকার ম্যাথে কি আছে? চলো আমরা একটু পড়ে দেখি। আমাদেরকে বলা হচ্ছে x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0 এবং x ইকুয়ালস টু a। তিনটা রেখা, এই তিনটা রেখাকে স্পর্শ করবে এরূপ বৃত্তের সমীকরণ আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আগে একটু ছবি আঁকি।
ছবি আঁকলেই দেখবা যে হচ্ছে অঙ্কটা খুবই ইজিলি সমাধান হয়ে গেছে। এই হচ্ছে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ, মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0 এক্স অক্ষ আর এক্স ইকুয়ালস টু 0 কি ওয়াই অক্ষ। So আমাদের দুটো রেখা হয়ে গেল অটোমেটিক। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি এক্স ইকুয়ালস টু এ রেখা, তাই না? আচ্ছা, এই হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস টু এ রেখা, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদেরকে বলতেছে যে এই তিনটে রেখা কি স্পর্শ করবে এরকম বৃত্ত দরকার। তো তিনটে রেখা কি স্পর্শ করবে, দেখো তো এরকম ভাবে একটা বৃত্ত কল্পনা যায় না? এই যে এরকম একটা বৃত্ত, এই বৃত্তটা দেখো তো তিনটে রেখা কি স্পর্শ করতেছে না, খেয়াল করে দেখো। এই হচ্ছে আমাদের একটা বৃত্ত। এবার একটা কথা ভাইয়াকে বলো তো, আমি কি এখানে এই যে শর্তগুলো দেওয়া আছে তিনটে রেখা কি স্পর্শ করবে এমন বৃত্ত, তো এমন বৃত্ত কি শুধু এই একটাই সম্ভব? না ভাইয়া, খেয়াল করে দেখো এখানে কিন্তু আসলে একই রকম আরো একটা বৃত্ত সম্ভব, যেটা হবে কি এক্স অক্ষের নিচে। দ্বিতীয় বৃত্তটা কই হবে? এক্স অক্ষের নিচে। আচ্ছা, এইরকম হচ্ছে তাহলে আমি দুইটা বৃত্ত পাবো, একটা পাবো আমি এক্স অক্ষের উপরে, একটা পাবো আমি এক্স অক্ষের নিচে। আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের হিসাব নিকাশগুলো শুরু করে ফেলি। প্রথমত এক্স ইকলস টু এ এবং ওয়াই ইকলস টু 0, সরি এক্স ইকলস টু 0 মানে ওয়াই অক্ষ এবং এক্স ইকলস টু এ পরস্পর সমান্তরাল রেখা। এই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে যেই বৃত্ত থাকবে সেই বৃত্তের ব্যাস কি হবে? এই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সমান, তাই না? এই জিনিসগুলো আমরা 9 10-এ পড়েছিলাম, এ সংক্রান্ত ম্যাথও করেছিলাম। তাহলে অবভিয়াসলি আমাদের যে দুইটা বৃত্ত আছে, দুইটা বৃত্তেরই ব্যাসের দৈর্ঘ্য কত হবে? এই দুইটা বৃত্তের ক্ষেত্রে আমাদের ব্যাসের দৈর্ঘ্য আসবে হচ্ছে এ। দুইটা বৃত্তের ক্ষেত্রে আমাদের ব্যাসের দৈর্ঘ্য আসবে হচ্ছে এ। আচ্ছা, আমরা একটু কেন্দ্রগুলো চিহ্নিত করি। ধরো এই হচ্ছে আমাদের কেন্দ্র, এই হচ্ছে আমাদের কেন্দ্র, দুইটা বৃত্তের দুইটা কেন্দ্র। আচ্ছা, তো দেখো এতটুকু দৈর্ঘ্য কি হবে? এতটুকু দৈর্ঘ্য হবে আমাদের ব্যাসার্ধ, তাই না? তো ব্যাসার্ধটা কত? a/2। এতটুকু দৈর্ঘ্য কি হবে আমাদের ব্যাসার্ধ, সেটা কত? a/2, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখো, দুইটা সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সেটা কার সমান? ব্যাসের সমান। তার মানে ব্যাস নিজেই কি দুটো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব আমাকে বলে দিচ্ছে। তার মানে এই ব্যাস জিনিসটা আসলে লম্ব অবস্থায় আছে না? এই ব্যাস জিনিসটা কিভাবে আছে? এই ব্যাসের যে রেখাটা আছে, এই রেখাটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সাথে, এমনকি আমাদের এই যে এক্স ইকুয়ালস টু এ রেখায় দুইটার সাথে কিভাবে আছে? লম্ব অবস্থায় আছে। কারণ আমরা যে দূরত্ব বের করি সেই দূরত্বটা কি দূরত্ব? লম্ব দূরত্ব। আবারও বলি, দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব আমরা এই দুটো সমান্তরাল সরলরেখার মাঝে যে বৃত্ত, সেই বৃত্তের ব্যাস দিয়ে প্রকাশ করতে পারবো, কারণ এই দূরত্ব আর ওই ব্যাস সেম। আর দূরত্ব মানে তো লম্ব দূরত্ব, তাই না? তার মানে এই যে ব্যাসগুলো আছে, এই ব্যাসগুলো আলটিমেটলি কি আছে? এই যে দুটো সমান্তরাল সরলরেখা, এই দুটো সমান্তরাল সরলরেখার সাথে লম্ব অবস্থায় আছে। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। ওকে, ভালো কথা। আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু এখানে আলাদাভাবে দেখব। ধরো আমার কাছে হচ্ছে এরকম একটা বৃত্ত আছে, থাকলো বৃত্ত, এবং সেই বৃত্তের একটা স্পর্শক আছে এরকম। স্পর্শক মানে কি? যে হচ্ছে কোনো একটা বৃত্তকে স্পর্শ করতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে আমার কাছে বৃত্তটার কেন্দ্র আছে, এই কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব কত হবে? আমরা 9 10-এ শিখেছিলাম যে কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব হবে ব্যাসার্ধ আর এর সমান। কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব কত হবে? ব্যাসার্ধ আর এর সমান। আচ্ছা, তার মানে এই যে আমাদের এখানে এক্স অক্ষ, বৃত্তটা যেহেতু আমাদের এক্স অক্ষকে স্পর্শ করবে, তার মানে এক্স অক্ষ বৃত্তের একটা স্পর্শক। তার মানে বৃত্তের কেন্দ্র থেকে আমাদের যে এক্স অক্ষ বা স্পর্শক, তার দূরত্ব কার সমান? ব্যাসার্ধ a/2 এর সমান। এই যে দূরত্বটা আছে এখানে, এই দূরত্বটা কার সমান? ব্যাসার্ধ a/2 এর সমান। দুইটা বৃত্তের মধ্যে জাস্ট এতটুকুই তফাৎ। একটা কেন্দ্র আছে এক্স অক্ষ থেকে উপরে, a/2 ঘর উপরে, আর একটা কেন্দ্র আছে এক্স অক্ষ থেকে a/2 ঘর নিচে, ঠিক আছে। আচ্ছা, দেখো আমাদের কিন্তু সবকিছুই চিত্রের মধ্যেই হয়ে যাচ্ছে, আমাদের জাস্ট অল্প কিছু জিনিস এখনো জানা বাকি। দেখো, আমরা ব্যাসার্ধ অলরেডি জানি, আমি একটু এখানে লিখে রাখি। আমরা কি কি জানি? আমরা ব্যাসার্ধ জানি। আমাদের 1 নম্বর যে বৃত্তটা আছে সেটার ব্যাসার্ধ জানি আমরা a/2 হবে। আর আমাদের যেটা হচ্ছে 2 নম্বর বৃত্ত আছে, নিচের বৃত্তটা, সেটার ক্ষেত্রে আমি জানি যে ব্যাসার্ধ কত হবে?
ব্যাসার্ধ হবে a/2। ওকে, আচ্ছা এখন আমাদের কেন্দ্র জানা দরকার। তো এই দিকে ভালোভাবে খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো আমাদের এই যে কেন্দ্র আছে, এই কেন্দ্র হচ্ছে y অক্ষ থেকে a/2 ঘর লম্ব দূরত্বে আছে। কেন্দ্র একটা বিন্দু, যেই বিন্দুটা y অক্ষ থেকে a/2 একক লম্ব দূরত্বে অবস্থিত। y অক্ষ থেকে কোনো একটা বিন্দু যে পরিমাণ দূরত্বে অবস্থিত সেটা কি ওই বিন্দুর x স্থানাঙ্ক না? অবশ্যই। কোনো একটা বিন্দু যদি তার স্থানাঙ্ক যদি x, y হয়, বা ধরো কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক a, b, কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক কি a, b, এর মানে হচ্ছে ওই বিন্দুটা y অক্ষ থেকে a একক দূরে আছে এবং x অক্ষ থেকে b একক দূরে আছে। ঠিক আছে, তার মানে যেহেতু আমাদের এই বিন্দুটা x অক্ষ y অক্ষ দুইটা থেকেই a/2 একক দূরে আছে, ব্যাসার্ধের সমপরিমাণ দূরে আছে, তার মানে আমাদের এই যে বিন্দুটা আছে কেন্দ্র, তার স্থানাঙ্ক কত হবে? আমাদের এই যে বিন্দু আছে কেন্দ্র, তার স্থানাঙ্ক হবে a/2, a/2। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a/2, a/2। এটা গেল আমাদের একটা কেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা, তো নিচের বৃত্তের ক্ষেত্রে সবকিছুই সেম। x এর স্থানাঙ্ক a/2, কারণ y অক্ষ থেকে আমাদের এটা হচ্ছে ডান দিকে a/2 একক দূরে আছে। সো এই কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? x এর স্থানাঙ্ক হবে a/2, তবে y এর স্থানাঙ্কটা -a/2 হবে। কেন? কারণ x অক্ষ থেকে সে a/2 একক দূরেই আছে, তবে নিচের দিকে আছে। কোথায় আছে? নিচের দিকে আছে। তার মানে এটার স্থানাঙ্ক হবে -a/2। তাহলে চলো আমরা একটু লিখে ফেলি হিসাব নিকাশগুলো। প্রথম বৃত্তের ক্ষেত্রে আমরা কেন্দ্র কত বের করলাম? আমাদের সেন্টার সি বের করছি হচ্ছে আমরা a/2, a/2। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? x - a/2 হোল স্কোয়ার প্লাস y - a/2 হোল স্কোয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ স্কোয়ার। ব্যাসার্ধ কত? a/2 হোল স্কোয়ার। তারপর তুমি চাইলে এটাতে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারো, অসুবিধা নেই। আমি এ পর্যন্তই রেখে দিলাম। এ পর্যন্ত রাখলেও কোনো সমস্যা হবে না। তুমি চাইলে যেখানে যে ভগ্নাংশ ফরম্যাট আছে, ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশনটাকে সরায় ফেলতে পারো। আপ টু ইউ, তোমাদের ইচ্ছা। আচ্ছা, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে কি সবকিছুই সেম, জাস্ট সেন্টারটা একটু আলাদা হবে। এটাকে আমরা হচ্ছে R2C2 বলি। তো দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে সেন্টার হচ্ছে a/2, -a/2। তাহলে আমাদের একটা সমীকরণ কি আসবে? সমীকরণ আসবে হচ্ছে x - a/2 হোল স্কোয়ার প্লাস y প্লাস a/2 হোল স্কোয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ কত? a/2, সো a/2 হোল স্কোয়ার। এইভাবে কিন্তু চিত্র সাহায্য নিয়ে তুমি যদি হচ্ছে এরকম ব্যাখ্যা বিশ্লেষণ না লেখো, তোমাকে কিন্তু এরকম খুব ডিটেইলে চিত্রটা আঁকতে হবে, এবং ভাইয়া যে কথাগুলো মুখে মুখে বলছি সেই কথাগুলো হালকা পাতলা তোমাকে একটু খাতায় লিখে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো হোপফুলি হচ্ছে আমরা বুঝতে পারছি কিভাবে ম্যাথটা সলভ করতে হবে। তো দুইটা ম্যাথই কিন্তু বেশ দারুণ ছিল, আমাদের এই আগের ম্যাথটা এবং এই ম্যাথটা। লেখার বেশি কিছু নাই, কিন্তু বোঝার অনেক কিছু আছে, চিত্রতে থেকে জানার অনেক কিছু আছে। ওকে, তো চলো আমরা তাহলে আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট কোশ্চেন। আচ্ছা, তো নেক্সট ম্যাথগুলো সলভ করার আগে আমাদের একটু নতুন থিওরি জানতে হবে। সো সেই থিওরিটা কিভাবে আসে আমরা একটু সেটা জানতে চাই। আমরা অক্ষদ্বয়কে ছেদ করলে এই ছেদাংশের দৈর্ঘ্য কত হয় সেটা বের করতে চাই। এই যে একটা বৃত্ত আছে আমাদের কাছে, এই বৃত্তটা দেখো, এই বৃত্তটা কি করতেছে? এই বৃত্তটা হচ্ছে আমাদের এক্স অক্ষকে ছেদ করছে। তাহলে এতটুকু হচ্ছে কি আমাদের ছেদাংশ, এতটুকু কি এক্স অক্ষের ছেদাংশ। এখন আমি হচ্ছে এই যে এক্স অক্ষের ছেদাংশ আছে এবি, এই এবি এর দৈর্ঘ্যটা বের করতে চাই। এবি এর দৈর্ঘ্যটা কি করতে চাই? বের করতে চাই। আচ্ছা দেখো, এবি আমাদের বৃত্তের একটা জ্যা। এবি কি হিসাবে আছে? এবি আছে বৃত্তের একটা জ্যা হিসাবে, তাই না? আচ্ছা, আর আমরা এটাও জানি যে আমরা যদি কেন্দ্র থেকে জ্যায়ের উপর একটা লম্ব আঁকি, আমরা যদি হচ্ছে কেন্দ্র থেকে জ্যায়ের উপর একটা লম্ব আঁকি, এই লম্বটা জ্যাকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। দেখো আমাদের এখানে অলরেডি একটা লম্ব আঁকা আছে, কেন্দ্র থেকে জ্যায়ের উপর একটা লম্ব আঁকাই আছে। ওসি হচ্ছে কি এবি এর উপর লম্ব। তাহলে ওসি লম্ব এবি, যেহেতু যেটা সমদ্বিখণ্ডিত হয়েছে এই লম্বের কারণে, আমরা বলতেই পারি যে অতএব এবি ইকুয়ালস টু কত? 2 ইন্টু এ সি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কিছু জিনিস দেখব। প্রথমত এই যে ও এ জিনিসটা আছে, এটা হচ্ছে কি আমাদের বৃত্তের ব্যাসার্ধের সমান। ও ভালো কথা, আমাদের এই বৃত্তের সমীকরণ আমরা যেই বৃত্ত থেকে সূত্রটা বের করতেছি, বৃত্তের সাধারণ সমীকরণ থেকে,
বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমরা সূত্রটাকে বের করতেছি। ঠিক আছে, আমি জিনিসটাকে জানতেছি। তাহলে একটু সাধারণ সমীকরণটা এখানে লিখে রাখি। আমরা কি নিয়ে কাজ করতেছি? বৃত্তের সাধারণ সমীকরণটাকে নিয়ে কাজ করতেছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, আমরা এই জিনিসটা নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এই যে ও এ, তাকে আমরা বলতেছি কি যে সে হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ও এ ইকুয়ালস টু কত? ব্যাসার্ধ আর আর এর ভ্যালু কত বলো তো ভাই? আর এর ভ্যালু হচ্ছে √, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আমাদের এই বৃত্তের ক্ষেত্রে আর এর ভ্যালু কত? ব্যাসার্ধের ভ্যালু হচ্ছে √, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, তাহলে এটা চলে আসে। আচ্ছা, এবার দেখো ওসি। ওসি জিনিসটা কি? ওসি জিনিসটা হচ্ছে এই জ্যা থেকে কেন্দ্রের লম্ব দূরত্ব। এখন জ্যা এক্স অক্ষের অংশ, তার মানে ওসি আসলে এক্স অক্ষ থেকে আমাদের কেন্দ্র ও এর লম্ব দূরত্ব। তাহলে এক্স অক্ষ থেকে কেন্দ্র ও এর লম্ব দূরত্ব কার সমান? ওই বিন্দুটার এক্স স্থানাঙ্কের মডুলাসের সমান। তার মানে আমাদের এখানে জাস্ট এই যে ওসি আছে, সেই ওসি হচ্ছে আসলে যেহেতু একটা দূরত্ব, তাহলে সে হচ্ছে মডুলাস অফ মাইনাস এফ। কেন্দ্রের এক্স অক্ষ থেকে যে দূরত্ব ওসি, লম্ব দূরত্ব, এটা হচ্ছে কেন্দ্রের ওয়াই স্থানাঙ্কের মডুলাসের সমান। ঠিক আছে, এটা মডুলাস সাইন সহই থাকলো, অসুবিধা নেই। আচ্ছা, এখন আমরা একটু এই ও এ সি এই ত্রিভুজটার দিকে খেয়াল করব। কার দিকে খেয়াল করব? ও এ সি এর দিকে। ও এ সি, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার দিকে আমরা এখন খেয়াল করব। ত্রিভুজ ও এ সি, এই ও এ সিতে আমরা দেখো তো কি অ্যাপ্লাই করতে পারি? পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা কি বলতে পারি? যে ও এ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমাদের ওসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আচ্ছা, এক সেকেন্ড, আমরা কালারটা একটু চেঞ্জ করে ফেলি, দেখতে সুবিধা হবে। সবুজ থাক। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম, আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করে এটা পাচ্ছি, তাহলে এখান থেকে আমাদের দরকারটা কি? আমরা তো এবি এর ভ্যালু বের করতে চাই, তাই না? আর এবি এর ভ্যালু জানার জন্য আমার এসি এর ভ্যালু লাগবে। তাহলে আমি একটু এসি এর ভ্যালু এখান থেকে বের করি, তাহলে সেটা আসবে হচ্ছে এসি স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার। আচ্ছা, এখন দেখো ও এ স্কোয়ার কত হবে? ও এ তো হচ্ছে √, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে ও এ স্কোয়ার আসবে হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আর ওসি স্কোয়ার কত? মডুলাস এফ এর মডুলাস অফ মাইনাস এফ এর হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার করলে তো জাস্ট এফ স্কোয়ারই থাকবে, তাই না? তাহলে আলটিমেটলি এখানে কি থাকবে? এফ এ স্কোয়ার। ওসি স্কোয়ার হচ্ছে এফ স্কোয়ার, তাহলে আলটিমেটলি আমাদের এখানে থাকতেছে জি স্কোয়ার মাইনাস সি। তাহলে বলো ভাইয়া, এসি স্কোয়ার যদি জি স্কোয়ার মাইনাস সি হয়, এসি কত হবে? এসি হবে √, জি স্কোয়ার মাইনাস সি। আচ্ছা ভাইয়া, এসি যদি √, জি স্কোয়ার মাইনাস সি হয়, এবি কত হবে? এবি তো 2ac, তাহলে এবি হবে 2 ইন্টু √, জি স্কোয়ার মাইনাস সি। এটাই আমাদের এখানে লেখা আছে। তাহলে এক্স অক্ষকে ছেদ করে সেই ছেদাংশের পরিমাণ কত? 2 ইন্টু √, জি স্কোয়ার মাইনাস সি। ওকে, হোপফুলি সবাই ক্লিয়ার হয়েছি। তো সিমিলার ওয়েতে তুমি হচ্ছে চাইলে ওয়াই অক্ষের ছেদাংশ যেটা, সেটাও প্রমাণ করতে পারো। ওয়াই অক্ষের ছেদাংশ এবি এই চিত্রের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আমার রেজাল্ট আসবে কি? 2 ইন্টু √, এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এক্স অক্ষের ছেদাংশ হচ্ছে 2 ইন্টু √, জি স্কোয়ার মাইনাস সি। ওয়াই অক্ষের ছেদাংশ হচ্ছে 2 ইন্টু √, এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, তো আশা করি হচ্ছে ছেদাংশের ফর্মুলাগুলো কিভাবে আসে তা ক্লিয়ারলি বুঝতে পারলাম। জ্যামিতির হেল্প নিয়ে আসে। তো চলো আমরা হচ্ছে এবার আরেকটা জিনিস দেখি। আমরা তো এরকম সাধারণ যে সমীকরণ ছিল বৃত্তের, সেটার হেল্প নিয়ে এই যে ফর্মুলাগুলো সেগুলোকে বের করলাম, এই থিওরিগুলো বের করলাম। কিন্তু ভাইয়া ধরেন আমার কাছে হচ্ছে আদর্শ সমীকরণ দেওয়া আছে, তখন কিভাবে বের করব? চলো আমরা এখানে হিসাব করি। আমরা তো কিছু জিনিস জানি, আমরা তো কিছু আন্তঃসম্পর্ক জানি, তাই না? কি কি আন্তঃসম্পর্ক? প্রথমত আমাদের যে হচ্ছে সাধারণ সমীকরণ, সেখানে তিনটা জিনিস থাকে, জি, এফ আর সি, তিনটা ধ্রুবক থাকে। আর আমাদের যে হচ্ছে তোমার আদর্শ সমীকরণ, সেখানেও তিনটা জিনিস থাকে, এইচ, কে এবং আর। তা আমরা যদি এদের মধ্যবর্তী সম্পর্ক জানি, আমরা কিন্তু চাইলেই একটা সূত্র থেকে আরেকটা সমীকরণের সূত্র বের করতে পারবো। তো সম্পর্কটা তো আমরা আগের ক্লাসে শিখেছি। কি ছিল সম্পর্কগুলো? 1 নম্বর সম্পর্ক হচ্ছে এইচ ইকুয়ালস টু মাইনাস জি। তার মানে আমি বলতে পারি যে এইচ স্কোয়ার ইকুয়ালস টু জি স্কোয়ার। আরেকটা সম্পর্ক হচ্ছে কে ইকুয়ালস টু মাইনাস এফ। তার মানে আমি বলতে পারি কে স্কোয়ার ইকুয়ালস টু এফ স্কোয়ার।
আরেকটা সম্পর্ক আছে আর ইকুয়ালস টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আমি এখান থেকে হচ্ছে একটু সি এর ভ্যালু বের করতে পারি চাইলে। কিরকম ভাবে আমি বলতে পারি যে এখানে আর স্কোয়ার ইকুয়ালস টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, অ্যান্ড দেন সেখান থেকে আমি বলতে পারি যে অতএব সি সমান সমান কত, সি সমান সমান হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাই না? ভেরি গুড। ওকে, তাহলে হচ্ছে আমরা এইভাবে আমাদের কাজগুলোকে করতে পারি। আচ্ছা, তাহলে এখন আমরা চলো একটু হিসাব করি। এখানে আমরা এই জায়গাতে একটু হিসাব করি। আমরা হচ্ছে সাধারণ অবস্থার সমীকরণ থেকে আদর্শ অবস্থার সমীকরণটাকে বের করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে সি এর ভ্যালুটা বসায় দিব। সি এর ভ্যালুটা কত? সি এর ভ্যালুটা হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাই না? তাহলে মাইনাস সি যেহেতু, তাহলে হবে মাইনাস জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, চলে আসলো। ইকুয়ালস টু, দেখো আমাদের কাছে কি থাকতেছে ভিতরে, জি স্কোয়ার কাটা যায়, থাকতেছে হচ্ছে আর স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার। কিন্তু এফ তো এখনো আমাদের কি সাধারণ অবস্থার একটা বৈশিষ্ট্য, তাহলে এফকে আমরা একটু আদর্শ অবস্থার যে বৈশিষ্ট্য আছে সেটাতে কনভার্ট করে ফেলবো। কিভাবে কনভার্ট করবো ভাইয়া? দেখো এফ স্কোয়ার ইকুয়ালস টু আমরা এখানে লিখে রাখছি কে স্কোয়ার, তাহলে চলে আসলো কি 2 ইন্টু রুট ওভার কে আর স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের আদর্শ যে বৃত্তের সমীকরণ আছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, সে আদর্শ অবস্থার বৃত্তের সমীকরণের ক্ষেত্রে এক্স অক্ষের ছেদাংশ, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এখানে একটা সহজে মনে থাকে সূত্রগুলো সাধারণ অবস্থারগুলো, কারণ হচ্ছে জি এক্স এর সহগ, তাই না? মানে জি এর সাথে এক্স এর একটা সম্পর্ক আছে 2gx, তো এই জন্য হচ্ছে আমরা এখানে মনে রাখতে পারি যে এক্স অক্ষের খণ্ডিতাংশ 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। একই রকম ভাবে ওয়াই এর সাথে এফ এর সম্পর্ক আছে 2fy, এই জন্য মাথায় রাখতে পারি যে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। বাট আমাদের যখন এই সমীকরণগুলো আদর্শ সমীকরণে কনভার্ট হয়ে যায় তখন কিন্তু দেখা যায় এক্স অক্ষের খণ্ডিতাংশের ভিতরে কে ইউজ হয়, অথচ সমীকরণে কে এর সম্পর্ক ওয়াই এর সাথে। তো এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আদর্শ অবস্থায় কিন্তু মানে একজন আরেকজনের সাথে সম্পর্ক তৈরি করে। এক্স অক্ষের খণ্ডিতাংশের ক্ষেত্রে কে ব্যবহার হবে, এবং সিমিলারলি দেখা যাবে আমরা যদি হচ্ছে একই রকম প্রুফ, এই জন্য আর আমি দেখাচ্ছি না, আমরা যদি হচ্ছে এটার এই রুট টু ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বের করি আদর্শ অবস্থা, সেটা আসবে হচ্ছে 2 ইন্টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশ ব্যবহার করার জন্য, এক্স অক্ষের খণ্ডিতাংশ বের করার জন্য কে প্রয়োজন হয়, এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বের করার জন্য এইচ প্রয়োজন হয়, আনলাইক আমাদের সাধারণ অবস্থার যে সমীকরণগুলো আছে সেগুলো। এটা একটু খেয়াল রাখলেই হবে, আমরা যেন কনফিউজ না হই, মনে থাকে যেন, তাহলেই হবে। ওকে, আচ্ছা, তাহলে হোপফুলি হচ্ছে আমাদের এই সূত্রগুলো কিভাবে আসছে, কেন আসছে, সবাই ক্লিয়ার হয়েছি। জ্যামিতির সাহায্য নিয়ে আসছে, ওরকম কঠিন কোনো কিছু নয়। আচ্ছা, তাহলে চলো আমরা এখানে কিছু ম্যাথ আছে সেগুলো সলভ করি। দেখো ভাইয়েরা, আমরা কিন্তু প্রতি ক্লাসে অনেকগুলো সহজ ম্যাথ, জটিল ম্যাথ সবগুলো সলভ করার ট্রাই করছি। এরকম আমরা সামনে আরও প্রত্যেক ক্লাসই করতে থাকবো এই চ্যাপ্টারের উপর যতগুলো ক্লাস হবে। তোমরা একটু চেষ্টা করবা যে ভাইয়া যে ম্যাথগুলো করাচ্ছি সেগুলো তো করবাই, নিজেরা খাতায়ও নোট করবা, পাশাপাশি হচ্ছে একটু তোমরা যদি পসিবল হয়, তোমাদের হাতে যদি সময় থাকে, তাহলে নিজেরও একটু নতুন ধরনের না, আমি সব টাইপেরই ম্যাথ করাবো। তোমাদের হচ্ছে এই টাইপের ম্যাথের মধ্যেই হচ্ছে আরও ভিন্ন ধরনের ম্যাথ থাকতে পারে, কোনো একবার বোর্ডে আসছে বা কোনো বইতে দেওয়া আছে, একই ম্যাথ মানে একই টাইপের ম্যাথ, জাস্ট মানগুলো আলাদা, সেগুলো একটু প্র্যাকটিস করবা। একটু প্র্যাকটিস করলেই দেখবা এই চ্যাপ্টারগুলোর উপর তোমরা অনেক বেশি দক্ষ হয়ে যাবে। আর ইনশাল্লাহ ভাইয়া তো হচ্ছে এখানে যত ধরনের ম্যাথ সম্ভব, যত টাইপের ম্যাথ সম্ভব, সেই টাইপের ভিতরে যত সাব টাইপ আছে সবগুলো ইনশাল্লাহ আমরা সলভ করব। ওকে, তো চলো আমরা হচ্ছে এখন এই ম্যাথটা সলভ করি। কি বলা হচ্ছে আমাদেরকে, প্রথমে আমরা একটু যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে ক্যামেরা বন্দি করি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 12y প্লাস 20 ইকুয়ালস টু 0 বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? আচ্ছা, খুবই সহজ, মারাত্মক রকমের সহজ। ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য যেটা আমাদেরকে বের করতে বলছে, ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত হবে? হবে হচ্ছে 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু হবে 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার, তাই না? তাহলে এফ এর ভ্যালু কত? দেখো আমাদের এই সমীকরণে এফ এর ভ্যালু হচ্ছে এটা তো 2fy, তাই না? তাহলে এফ হচ্ছে কি -12/2, তাহলে -6। এফ এর ভ্যালু হচ্ছে -6, তাহলে এফ এর এই ভ্যালুটা এখানে বসায়, তো কত হবে? -6 এর স্কোয়ার আর মাইনাস সি মানে কি -20।
তাহলে আসতেছে কত 2 ইন্টু রুট ওভার 36 মাইনাস 20। তাহলে 36 মাইনাস 20 তো আসে 16, তাহলে রুট ওভার 16 মানে কি 4, তাহলে 2 ইন্টু 4 তার মানে হচ্ছে কত 8। তাহলে আমাদের এই যে বৃত্তটা আছে এই বৃত্ত y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কতটুকু 8 একক। সি নাম্বার অপশন, তো সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো হোপফুলি হচ্ছে সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম ম্যাথটা। চলো আমরা তাহলে আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট প্রশ্ন আমাকে কি বলতেছে? নেক্সট প্রশ্নে আমাদেরকে একটা আদর্শ অবস্থার সমীকরণ দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা আদর্শ অবস্থার সমীকরণ। এই আদর্শ অবস্থার সমীকরণ থেকে আমাদেরকে এক্স আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ বের করতে বলা হচ্ছে। কি বের করতে বলা হচ্ছে? এক্স আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ, তাই তো? ওকে, তাহলে আমরা সবার আগে এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ বের করি। এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত হবে? দেখো, আমাদের এখানে আগে একটু তথ্যগুলো লিখে রাখা দরকার। আমি একটু পাশে লিখি। আমাদের এইচ এর ভ্যালু হচ্ছে 2, কে এর ভ্যালু হচ্ছে, অনেক সময় আমরা তাড়াহুড়া করতে গিয়ে এখানে কে এর ভ্যালু 3 লিখে ফেলবো, বাট আমাদের ফরম্যাটটা কি ওয়াই মাইনাস কে, তার মানে এখানে আমাকে ওয়াই মাইনাস সামথিং বানাইতে হবে। ওয়াই মাইনাস সামথিং বানাইলে এটা কি আসে? এটা আসে ওয়াই মাইনাস -3। তাহলে কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু -3। তাহলে কে এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে -3। আচ্ছা, আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে আমাদের 5। ওকে, সো এই তথ্যগুলো এবার আমরা ইউজ করব। তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশ বের করার ফর্মুলা কি ছিল? 2 ইন্টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস, ভুল করবো না কিন্তু, এক্স এর সাথে এইচ এর সম্পর্ক আমি জানি আর ওয়াই এর সাথে কে এর সম্পর্ক, তা ঠিক আছে, কিন্তু খণ্ডিতাংশ বের করার সময় আদর্শ অবস্থা থেকে তুমি কিন্তু এক্স অক্ষের খণ্ডিতাংশ বের করার জন্য কে এর হেল্প নিবা, আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বের করার জন্য এইচ এর হেল্প নিবা। এটা যেন মাথায় থাকে। তাহলে আর স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে? আসবে হচ্ছে 2 ইন্টু আর স্কোয়ার কত 5 এর স্কোয়ার মানে 25 মাইনাস কে স্কোয়ার, কে কত -3, তার মানে হচ্ছে 9। তাহলে কত আসলো? 25 মাইনাস 9 16। তাহলে 2 ইন্টু রুট ওভার 16, রুট ওভার 16 মানে 4, 2 ইন্টু 4 হচ্ছে কত 8। আর যদি হচ্ছে এবার আমরা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ বের করি, হোপফুলি বুঝতে পারতেছি। আচ্ছা, তাহলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত হবে? হবে হচ্ছে 2 ইন্টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে? আসবে হচ্ছে 2 ইন্টু রুট ওভার আর স্কোয়ার। এখন আর স্কোয়ারের ভ্যালু কত? আচ্ছা, এটা তো 25। আর আমাদের এইচ স্কোয়ার কত হবে? 4। সো আসবে কত? 25 মাইনাস 4 তো হচ্ছে 21, সো 2 রুট 21, তাই না? এরকমই আসতেছে। ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, এইচ তো হচ্ছে 2, হ্যাঁ এইচ তো 2। আচ্ছা হ্যাঁ, এরকম বাজেই থাকবে, এরকমই রেখে দিতে হবে, মানে ভালো কোনো কম্প্যাক্ট রেজাল্ট আসবে না। আচ্ছা, তো হোপফুলি হচ্ছে আমরা সবাই ক্লিয়ার হয়েছি। সো চলো নেক্সট ম্যাথে চলে যাওয়া যাক। ওকে, তাহলে আমাদের এখন এই ম্যাথটা, তো আমাদের এখানে বলা হচ্ছে কি একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এই বৃত্তের সমীকরণ থেকে আমরা হচ্ছে কি করব? এই বৃত্তের সমীকরণ থেকে আমরা হচ্ছে এই বৃত্তটার যে খণ্ডিতাংশের দৈর্ঘ্য আছে, ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, সেটাকে বের করব, তাই তো? আচ্ছা, তো তুমি যদি হচ্ছে সরাসরি ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্যের যে ফর্মুলা সেটা বৃত্তের উপর অ্যাপ্লাই করে ফেলো, তোমার আনসার কিন্তু ভুল আসবে। কেন ভুল আসবে ভাইয়া? দেখো, আমরা এই চ্যাপ্টারে বৃত্তের জন্য যাবতীয় যে সকল ফর্মুলা শিখব, প্রসেস শিখব, ম্যাক্সিমাম ফর্মুলা এবং প্রসেসই হবে বৃত্তের সাধারণ সমীকরণ অথবা আদর্শ সমীকরণের জন্য। তার মধ্যে অন্তর্ভুক্ত আমাদের কিছুক্ষণ আগে শেখা ফর্মুলাগুলো, ওগুলো হয় সাধারণ সমীকরণের জন্য অথবা আদর্শ সমীকরণের জন্য প্রযোজ্য। আচ্ছা, এবার একটা কথা দেখো তো ভাইয়া, আমাদের এখানে বৃত্তের যে সমীকরণটা দেওয়া আছে সেটা কি আদৌ সাধারণ অবস্থায় আছে বা আদর্শ অবস্থায় আছে? উত্তর হচ্ছে ভাইয়া নাই। তাহলে চলো আগে এটাকে আমরা একটু সাধারণ অবস্থায় বা আদর্শ অবস্থায় নিয়ে আসি। তো যেহেতু চেহারা প্রায় সাধারণ অবস্থায় আছে, এই জন্য এটাকে আমরা সাধারণ অবস্থায় কনভার্ট করবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগকে 1 বানানোর মাধ্যমে। কিভাবে বানাবো? পুরো সমীকরণটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস হাফ ইকুয়ালস টু 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস হাফ ইকুয়ালস টু 0। আচ্ছা, তো এই সমীকরণে আমাদের এফ এর ভ্যালু হচ্ছে 3/2, 2fy, তাহলে 2f হচ্ছে 3, তাহলে f কত? 3/2। আর c এর মান কত? c এর মান হচ্ছে আমাদের হাফ। তাহলে আলটিমেটলি খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত আসতেছে? ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য আসবে হচ্ছে আমাদের
2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। এফ স্কোয়ার কত হবে 3/2 হোল স্কোয়ার, তাই না? তাহলে হবে 9/4 মাইনাস হাফ। 9/4 মাইনাস হাফ, তার মানে 9 মাইনাস 2 ডিভাইডেড বাই 4। 9 মাইনাস 2 কত 7, তাহলে রুট ওভার 7/4। রুট 4 কত 2, তাহলে 2 ইন্টু রুট 7/2। তাহলে আলটিমেটলি আনসার আসবে কত রুট ওভার 7। তাহলে আমাদের ওয়াকের খণ্ডিতাংশ দৈর্ঘ্য কত রুট ওভার 7। তুমি যদি এটাকে এরকম সাধারণ অবস্থায় না এনে, অ্যাকচুয়ালি সাধারণ অবস্থায় না এনে যদি হচ্ছে অঙ্কটা সলভ করো, তাহলে কিন্তু আনসার অবশ্যই ভুল হবে। ওকে, তো হোপফুলি হচ্ছে তোমরা ধারণা পেয়ে গিয়েছো যে কিভাবে আমাদের এই ধরনের ম্যাথগুলো সলভ করতে হবে। তো চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। আমাদের এখানে কি বলা হচ্ছে, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আমাদেরকে যে 0, -1 এবং 2,3 বিন্দুদ্বয় সংযোজক রেখাকে ব্যাস ধরে, আমরা একটু ক্যামেরা বন্দি করি ইনফোগুলোকে, 0, -1 আর হচ্ছে 2,3, 0, -1, 2,3 বিন্দুদের সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে তা হচ্ছে। আচ্ছা, তাহলে এই দুটো বিন্দু সংযোজক রেখাকে ব্যাস ধরতে বলছে। তো আমাদের এখানে একটা তথ্য একটু আনক্লিয়ার আছে, আমাদেরকে বলা হয় নাই যে এই দুটো বিন্দু প্রান্ত বিন্দু। এমনও কিন্তু হইতে পারে যে আমার কাছে এই হচ্ছে একটা বিন্দু, এই হচ্ছে আরেকটা বিন্দু, এই দুটো বিন্দু এরকম ভাবে আছে, আমি এদেরকে যুক্ত করলাম, এদেরকে আমি এরকম ভাবে যুক্ত করলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এদের যে রেখাটা, সেই রেখার দৈর্ঘ্য হচ্ছে আমাদের, মানে যে এদের এদের যুক্ত করে আমি যে রেখাটা পাবো, সেই রেখাটা হচ্ছে ব্যাস। এখন ব্যাস কিন্তু এতটুকু হইতে পারে, এতটুকু হইতে পারে, আবার এতটুকুও হইতে পারে। তো আমার যেটা মনে হয় কোশ্চেন আসলে বোঝা যাচ্ছে যে এই দুটো বিন্দু ওই ব্যাসের দুটো প্রান্ত বিন্দু, ঠিক আছে? সংযোগকারী রেখা পাশাপাশি কি এরা প্রান্ত বিন্দু। আচ্ছা, তাহলে হোপফুলি বুঝতে পারছি। সো এটা গেল। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে সবার আগে বৃত্তটার যে সমীকরণ সেটা বের করতে হবে। তা আমরা তো জানি কিভাবে বের করতে হয়। প্রসেস কি, x মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়ালস টু 0। তাহলে কত আসবে, আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস y স্কোয়ার প্লাস y মাইনাস 3y মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে শেষমেশ কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y, আর এখানে কত আছে আমাদের কাছে মাইনাস 3, হ্যাঁ মাইনাস 3 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এটা কি সাধারণ অবস্থায় আছে? হ্যাঁ ভাই সাধারণ অবস্থায় আছে। তো সরাসরি আমরা এখান থেকে কি এক্স অক্ষের সিদ্ধাংশ বের করার জন্য ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। ফর্মুলাটা কি, 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, জি এর ভ্যালু হচ্ছে -1, 2gx, তাই না? এখানে কি আছে, এখানে আছে 2gx, তাহলে জি এর ভ্যালু কত -1, তাহলে 2 ইন্টু জি স্কোয়ার মাইনাস সি, তাহলে মাইনাস 2 ইন্টু রুট ওভার -1 স্কোয়ার জি স্কোয়ার মাইনাস সি, সি এর ভ্যালু -3। তাহলে আলটিমেটলি এখানে আমাদের কাছে দাঁড়াচ্ছে কি, ভিতরে এখানে দাঁড়াচ্ছে 1 প্লাস 3, 1 প্লাস 3 মানে কি 4, রুট 4 কত 2, তাহলে 2 ইন্টু 2, আলটিমেটলি আনসার আসলো কত 4। তাহলে কত কত একক অংশ ছেদ করে, কত পরিমাণ অংশ ছেদ করে, 4 একক পরিমাণ অংশ ছেদ করে। ওকে, আচ্ছা, তাহলে হোপফুলি হচ্ছে আমরা এই ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পারলাম। তো চলো তাহলে হচ্ছে আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে কি বলা হচ্ছে আমাদেরকে, সি কেন্দ্র বিশিষ্ট, এই সি হচ্ছে আমাদের কেন্দ্র, সি কেন্দ্র বিশিষ্ট এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই হচ্ছে আমাদের বৃত্ত। তাহলে সি কেন্দ্র বিশিষ্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস টু 0 বৃত্তটি এক্স অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে। এক্স অক্ষের খণ্ডিতাংশ এবি এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে আমাকে এবি এর দৈর্ঘ্য বের করতে হবে, এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, পাশাপাশি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলও বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটু এটাকে নিয়ে কাজ করি, যে এটা বের করি, এক্স অক্ষের খণ্ডিতাংশ এবি, এক্স অক্ষের খণ্ডিতাংশ এবি বের করবো আমরা। তো চলো করা যাক। এবি ইকুয়ালস টু কত হবে ভাইয়া, এবি ইকুয়ালস টু হবে, যেহেতু এক্স অক্ষের খণ্ডিতাংশ 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। ওকে, আচ্ছা, তাহলে সেই অনুযায়ী জি এর ভ্যালুটা কত, দেখো জি এর ভ্যালুটা তো হচ্ছে এখানে আমাদের 3, জি এর ভ্যালু কত 3, তাহলে জি স্কোয়ার মানে 3 স্কোয়ার, তাহলে কত আসবে 9, আর মাইনাস সি তাহলে 4, তাহলে কত আসলো 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি থেকে
আসলে হচ্ছে আমাদের 2 × √5। ভালো কথা, তাহলে এটা আমরা এবি এর দৈর্ঘ্য বের করে ফেললাম। এবার হচ্ছে আমাদের, আমরা একটু এখানে লিখে রাখি এতটুকু দৈর্ঘ্য হচ্ছে, আচ্ছা সমস্যা নেই, লিখতে হবে না। এরপর হচ্ছে আমাদের এই পার্টটুকু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বা এরিয়া আসবে হচ্ছে হাফ ইন্টু কত, ভূমি ইন্টু উচ্চতা। ভূমি তো এবি, আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে আমাদের এই কেন্দ্র থেকে এই এবি এর উপর অঙ্কিত লম্ব। তো কেন্দ্র থেকে মানে সি থেকে এবি এর উপর অঙ্কিত লম্ব ধরলাম হচ্ছে আমি সিডি, তাহলে সিডি। আচ্ছা, তো দেখো আমরা ওই থিওরিয়াম পড়ার সময় জানছিলাম যে কেন্দ্র থেকে এক্স অক্ষের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে কেন্দ্র এবং এক্স অক্ষের লম্ব দূরত্বের সমান, এবং সেই লম্ব দূরত্বটা কত? কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক, কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক, সেই ওয়াই স্থানাঙ্কের মডুলাস মানের সমান। তার মানে আমরা সবকিছুই জানি, এই দৈর্ঘ্যটাও জানি, এই দৈর্ঘ্যটা কত? 2, ওয়াই স্থানাঙ্কের মডুলাস মান। তাহলে হাফ ইন্টু এবি এর ভ্যালু কত? ভাই এবি এর ভ্যালু 2√5, আমরা মাত্র বের করলাম, ইন্টু হচ্ছে সিডি। সিডি এর ভ্যালু কত ভাই? সিডি এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এখানে এই দুই কাটাকাটি যাচ্ছে, থাকতেছে কি 2√5 বর্গ একক। ঠিক আছে, ওকে। তো এই ম্যাথটাও কিন্তু বেশ সহজ ছিল। তো চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। ওকে, তো এটাই হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ এবং আমাদের আজকের ক্লাসের একদম শেষ ম্যাথ। তো দেখো আমাদেরকে প্রশ্নে কি বলা হচ্ছে? কোশ্চেনে বলা হচ্ছে যে মূল বিন্দুগামী একটি বৃত্ত ধনাত্মক এক্স অক্ষ হতে 4 একক এবং ধনাত্মক ওয়াই অক্ষ হতে 2 একক অংশ কর্তন করলে, দেখো সি ইকুয়ালস টু 0 একটা কথা এখানে বলা আছে, আসলে বলা লাগে না, মূল বিন্দুগামী হলে সি ইকুয়ালস টু 0 হয়। প্রশ্নে কিন্তু সি ইকুয়ালস টু 0টা লেখা ছিল না, ভাইয়া দিয়ে দিয়েছি। মূল বিন্দুগামী হইলেই সি ইকুয়ালস টু 0 হয়। আচ্ছা, কিভাবে হয় সেটা আমরা অন্য আরেকদিন অন্য এক ক্লাসে শিখবো, বৃত্তের ক্লাসেই শিখবো। ঠিক আছে, বৃত্তে আমরা সেটা শিখবো, তবে আজকে না, আরেকদিন। আচ্ছা, তাহলে প্রথমত বৃত্তের সমীকরণ বের করতে গেলে আমাদের যে সকল জিনিসের হেল্প নিতে হয়, তার মধ্যে সাধারণ সমীকরণ যদি বের করতে চাই আমাদের আসলে জি, এফ আর সি এর মান জানতে হয়। তো অলরেডি আমরা এখান থেকে সি এর মান জেনে গেছি যে সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে 0। তো আমাদের একটা তথ্য জানা হয়ে গেছে। এবার এই যে আমাদের কাছে দুটো তথ্য বলা আছে, খণ্ডিতাংশের দৈর্ঘ্য এক্স অক্ষের আর ওয়াই অক্ষের, এই খণ্ডিতাংশের তথ্যগুলোর হেল্প নিয়ে আমরা হচ্ছে জি আর এফ এর ভ্যালুটাকে বের করব। ঠিক আছে, এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, এটা হচ্ছে আমাদের রেড কালার। ওকে, তাহলে প্রথমে আমাদের এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য। এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্যের ফর্মুলা কি? 2 × √g² - c ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে আমাদের 4। তাহলে √ সি এর মান তো 0, তাই না? তাহলে এখানে আছে কি √g² ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে আমাদের 2। তাহলে g² ইকুয়ালস টু কত? g² ইকুয়ালস টু হচ্ছে আমাদের কত? শুধুমাত্র 4। তাহলে g ইকুয়ালস টু কত? g ইকুয়ালস টু +-2। সিমিলার ওয়েতে তুমি যদি হচ্ছে এবার ওয়াই অক্ষের ছেদাংশ নিয়ে কাজ করো, 2 × √f² - c, এটা আসবে হচ্ছে আমাদের কত? 2। সেখান থেকে হচ্ছে আমি পাবো কত? সি এর ভ্যালু তো 0, তাই না? 2 আর 2 কাটাকাটি যায়, সি এর ভ্যালু তো 0, তাহলে আমাদের কাছে আসে কি? আমাদের কাছে আসে হচ্ছে √f² ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে f² ইকুয়ালস টু 1, সেখান থেকে আমি f এর ভ্যালু পাচ্ছি কত? +-1। আচ্ছা, এইবার একটা জিনিস একটু দেখো, আমরা এখানে একটু চিত্র আঁকি। তোমাদেরকে আগের ক্লাসের একদম শেষে কিছু কথা বলেছিলাম, নিশ্চয়ই কথাগুলো তোমাদের মনে আছে, আশা করি কথাগুলো তোমাদের খেয়াল আছে। আমাদেরকে বলা হচ্ছে যে আমরা এমন একটা বৃত্ত নিয়ে আলোচনা করতেছি যেই বৃত্তটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটাকেই ছেদ করে, ছেদাংশ নিচ্ছে এদের ধনাত্মক পাশ থেকে, মানে ধনাত্মক এক্স অক্ষ থেকে এবং ধনাত্মক ওয়াই অক্ষ থেকে। বৃত্তটা যে অংশগুলো কেটে নিচ্ছে তারা কোথা থেকে কাটতেছে? ধনাত্মক এক্স অক্ষ থেকে এবং ধনাত্মক ওয়াই অক্ষ থেকে। তার মানে বৃত্তটা আসলে এইরকম ভাবে আছে, বৃত্তটা এরকম ভাবে আছে। আচ্ছা, এইরকম একটা বৃত্তের কেন্দ্র কোথায় থাকবে? অবশ্যই এরকম একটা বৃত্তের কেন্দ্র থাকবে প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে কেন্দ্র থাকলে আমরা জানি জি আসবে <0 এবং এফও আসবে <0। আগের ক্লাসের একদম শেষে এটা আমি পড়িয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে। তাহলে সেই অনুযায়ী আমরা যে এখানে লিখলাম যে জি এর মান, হ্যাঁ জি এর মান হিসাব অনুযায়ী +-2 আসে, বাট এই কথাটা কি আসলে ঠিক? আমাদের যেই প্রশ্নের যেই তথ্যগুলো দেওয়া আছে, যেই আমাদের শর্তগুলো বলা আছে, যেই হিন্টগুলো দেওয়া আছে, সেই হিন্টগুলো যেই অনুযায়ী কি এই কথাটা ঠিক না? আগের ক্লাসে কিন্তু আমি এটা বলছিলাম, একটা এক্সাম্পলও দিছিলাম, বলছিলাম যে যদি এরকম হয় যে তোমার কাছে জি এর ভ্যালু 2টা চলে আসছে
বা এফ এর ভ্যালু যেটা চলে আসছে, সেক্ষেত্রে কোন ভ্যালুটা নিতে হবে, কোশ্চেনের দিকে তাকায় বুঝতে হবে যে জি এর ভ্যালু কি আদৌ কোন কোয়াড্রেন্টে আছে সেটার উপর ডিপেন্ড করে। তো জি এর ভ্যালু যদি হচ্ছে আমাদের এখানে যেহেতু কেন্দ্রটা প্রথম চতুর্ভাগে, তার মানে জি এর ভ্যালু কি নিতে হবে, নেগেটিভ নিতে হবে। একই রকম ভাবে আমাকে এফ এর ভ্যালু কি নিতে হবে, নেগেটিভ নিতে হবে। তার মানে জি এর ভ্যালু -2, এফ এর ভ্যালু কত, -2। এই তো চলে আসছে আমাদের সমীকরণ। তাহলে এখন আমরা সমীকরণটাকে লিখে ফেলবো একবারে, যে কত হবে, যে অতএব বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, 2 ইন্টু -2, তাহলে -4x প্লাস 2fy, 2 ইন্টু -1, তাহলে -2y প্লাস c ইকুয়ালস টু 0। আচ্ছা, c এর ভ্যালু তো 0, তাহলে এই যে এতটুকু। ওকে, আচ্ছা। সো হোপফুলি ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পারলাম, এবং আশা করি হচ্ছে এটাও বুঝতে পারতেছো যে চিত্র আঁকা কতটুকু গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের বৃত্তের ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে। সো ইনশাআল্লাহ হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে, এবং নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আরও নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো সবার প্রতি শুভকামনা রইল, দোয়া রইল। আসসালামু আলাইকুম।